তখন ক্যামেরা আচ্ছা রাখা আপা কি করলেন 1 মার্চ থেকে? 2 তারিখে আমাদের অনার্সের পরীক্ষা ছিল 1971 সালে। 1 তারিখে রাতে 1 তারিখের আগেই আমার জ্বর, মানে 30 তারিখে আর কি জ্বর ছিল। 30 তারিখ না তো, এটা বোধহয় 28 না 29 তারিখ হবে, ফেব্রুয়ারি। তো একটু জ্বর থাকার কারণে আমি অসুস্থ ছিলাম। তো আমার রুমমেট আর কি দৌড়াদৌড়ি করতেছে যাতে করে সিক বেডে পরীক্ষা দিই। তো ওই সময়ে আর কি 12টার সময় একটা নিউজ দিত 5 মিনিটের জন্য, বাংলা নিউজ। তো আমার হঠাৎ 12টা যখন বাজে তখন আমার মনে পড়েছে যে এখন তো একটা বাংলা নিউজ হওয়ার কথা আছে। তো আমার মাথার কাছে হওয়ার সময় একটা ট্রানজিস্টার রেডিও থাকতো, ওইটাই ট্রানজিস্টারটাকে আমি অন করলাম। তো অন করলে তখনই বলছে যে অনিবার্য কারণ, অনেকে বলে অনির্দিষ্টকালের জন্য সংসদ অধিবেশন স্থগিত থাকলো। এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমার জ্বর টর আর কোনো কিছু নাই। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আমি লেপটে ফেলে দিয়ে রুম থেকে বেরোয় পড়ছি। রুমে তখন কেউ ছিল না, রুম খোলা অবস্থায় রেখে একবারে লিফট দিয়ে না নেমে সিঁড়ি দিয়ে নেমেছিলাম, এবং বোধহয় লিফটের আগেই নেমেছিলাম। এরকম একটা অবস্থাটা ছিল আমার শারীরিক মানসিক। আমি ডাইনিং এবং রোকেহালের ওই ওপেন এয়ার স্পেসে যে শুধু একটা চিৎকার করে বলেছিলাম যে অধিবেশন স্থগিত। এটা বলে তখন আমি সোজা বটতলার দিকে যাচ্ছি আর কি, গেট পাড়াবো আর কি। গেট পাড়ানোর আগে তাকিয়ে দেখি যে শখানেক মেয়ে আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, যে যেখানে ছিল। কেউ ডাইনিং রুমে ছিল, কেউ রুমে ছিল, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে। তারপরে আমরা মুভ করলাম। ওখান থেকে ইনফরমেশন আসলো যে আমরা এখন বটতলা না যেয়ে সোজা চলে যাব বায়তুল মোকাররম হয়ে ওদিকে সদরঘাট হয়ে মেন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসবো। এটা হলো আমাদের ছোট্ট আকারে একটা প্রোগ্রাম। তখন আমরা রওনা দিলাম এর প্রতিবাদের জন্য আর কি। তো ওখানে আমার ধারণা মতে আমি একবার গনিয়েছিলাম 200 মেয়ের উপরে ছিল। তো আমরা চলে গেলাম। ওখানে যাওয়ার পরে বায়তুল মোকাররমের অবস্থান থেকে মতিয়াপার বক্তৃতার পরে আমরা স্লোগান দিতে লাগলাম। তখন স্লোগানের মানে বিষয়বস্তুগুলো ছিল 22 পরিবার খতম করো, বাংলাদেশ স্বাধীন করো, কালোবাজারি ধ্বংস করো, বাংলাদেশ স্বাধীন করো। এইভাবে পুরা স্লোগান দিয়ে যখন উপস্থিত হলাম তখন আমরা দেখি যে শহীদ মিনারে উপস্থিত হয়ে গেছি, এই যেটা সদরঘাটে স্মৃতিসৌধ আর কি যেখানে আছে। ওখান থেকে আমরা আবার ওখানে সম্ভবত আমার মনে নাই, কেউ একজন বললেন, মনে নাই বলে নামটা বলতেছি না। তো আলোচনার পরে আমরা তারপর আবার মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসলাম। এই ঘটনা শেষ হতে হতে 7:30 8টা হলো, এবং খুব দ্রুত বেগে কেন্দ্রীয় নেতৃস্থানীয় যারা ছাত্রনেতা ছিল আমরা একসঙ্গে হয়ে বললো যে আমাদের প্রতিদিনই মিট আপ সেন্টারটা হবে বলাই ক্যান্টিন, শুধু একটু সংক্ষিপ্ত হবে সায়েন্স সেনিক্স যেটা। তো ওখান থেকে আমরা চলে আসলাম। আমার সঙ্গে আশাপা থেকে আরম্ভ করে আরও হলে যারা নেতৃস্থানীয় ছিল তারা সবাই ছিলেন। আমরা সবাই হলে চলে আসলাম। হলে আসার পরে আমি ওদের একটা 4র্থ শ্রেণী কর্মচারীদের একটা মানবিক মানে দেখলাম যে আমরা যেন জয় করে আসছি, এরকম একটা অবস্থার মধ্যে ছিল। তারপর দিন ওই দিন রাত্রে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে যে আমাদের কি করা উচিত এবং কি করতে পারি। কারণ আমাদেরকে আমরা এতদিনের সংগঠন করতে যে বুঝে ফেলেছি যে ছাত্রী বোনদেরকে নিয়ে সংগঠিত করতে হলে নিজেদেরই একটা সিদ্ধান্ত গ্রহণ করে একটা নিতে হবে। তো আমরা ঠিক করলাম যে একটা কিছু করতে হবে। তো 2 তারিখে বটতলায় সমাবেশ। তো 2 তারিখে বটতলা সমাবেশের পরে আমরা এটা করব। তো 2 তারিখে বটতলা সমাবেশের পরে যখন আমরা আসলাম বটতলাতে, তখন দেখি যে জহুরুল হক থেকে স্বাধীন পতাকা উত্তোলন, বাংলা বিভাগের সামনে যে দাঁড়ালাম, ওইখানে আমাদের অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে নানা রকম ঘটনা মানে মধ্যে দিয়ে ফিরে এসে আমরা একটা অনুষ্ঠান করলাম। আমরা অনুষ্ঠানটা কি করলাম, অনুষ্ঠান মানে না সভা আর কি, সভা করলাম। সে সবাই সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদেরও কিছু একটা মুখ্য ভূমিকা থাকতে হবে। তো মুখ্য ভূমিকাতে আগামীকাল সকালে আমরা যাব জাতীয়, তখন আমাদের এই জিমনেশিয়াম কেন্দ্র হিসাবে একটা কেন্দ্র ছিল, ওখানে আমাদের প্রত্যেকের এই জায়গাটা আমি রাখা আমি তোমার এই জায়গাটা ই করি, কারণ ডায়েরিটা আছে তো, এটা মানে স্মৃতির চাইতে বরং ডায়েরি বেশি সাহায্য
কারণ এখানে আমি দেখছি যে আমি 1 তারিখে না 2 তারিখে এই ডায়েরিতে আমরা লিখেছি যে 2 তারিখে ওই ঘটনার হওয়ার পরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ছাত্রলীগের পক্ষ থেকে এবং এমনকি তখন ন্যাপ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে 2 এবং 3 তারিখে হরতাল ঘোষণা করা হয়। হ্যাঁ, রাজনৈতিক পরের দিন 2 তারিখে ঢাকা নগর মিছিলের নগরীতে পরিণত। পল্টনে ওই দিন ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, এই 4 সংগঠনের যৌথ উদ্যোগে একটা বড় সমাবেশ হয়, জনসভা হয়। তারপরে তো আমার এখানে আমি দেখছি যে ফার্ম গেটে গুলি হয়, মারা যায়, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে। তারপরে নবাবপুরে সম্ভবত বাঙালি বিহারি মানে বিহারিদের উপরে দাঙ্গার মতো অবস্থা সৃষ্টি হয়। আর তারপরে কারফিউ হয় রাতে, মানে কয়েক জায়গায় গোলাগুলি, এবং কারফিউ ভেঙেই মানুষ রাস্তায় বের হয়। এলাকা ভিত্তিক বিভিন্ন না, টোটাল ঢাকা শহরে কারফিউ হয়েছে। হ্যাঁ, আমি এখানে দেখছি যে মৃত আহতের আমার দেখা হচ্ছে 5 জন, না 25 জন। হ্যাঁ, সঠিক সংখ্যা জানা যায়নি, আমি লিখেছি। তারপরে এটা হলো কারফিউ ভঙ্গকারীদের উপরে গুলি, ইত্যাদি। তারপরে এরকমই প্রতিদিনই আসলে এরকম বলা যায়, এখানে আমি দেখেছি যে প্রতিদিনই মিছিল আছে। হ্যাঁ, তো তখন মেনলি ছাত্রলীগ একভাবে করতো আর ছাত্র ইউনিয়ন, দুটো সংগঠনই তো মূল। ছাত্র ইউনিয়ন আলাদাভাবে করতো এবং আইদার ওরা হয়তো পল্টনে করলো, আমরা শহীদ মিনারে করলাম, ওরা ইউনিভার্সিটির বটতলায় করলো, আমরা এখানে সায়েন্স অ্যানেক্সে করলাম। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র ইউনিয়নের অনুষ্ঠানগুলো হতো শহীদ মিনারে, আর ছাত্রলীগেরটা আইদার বটতলা অথবা কোনোটা পল্টন। সেই ট্রেনিং এর ব্যাপারটাই আমি বলছি যে এইরকম প্রতিদিন হতে হতে আমি এখানে দেখতেছি যে আমরা তখন একটা ঠিক করলাম যে একটা কর্মী বাহিনী আমাদের করতে হবে। এবং এটা একটু ব্যাকগ্রাউন্ড বললে আপনি বুঝবেন যে এই ট্রেনিংটার সাথে এটা আগের একটা সিদ্ধান্ত আছে। 22শে ফেব্রুয়ারি ছাত্র ইউনিয়ন উদ্যোগে একটা জনসভা হয় শহীদ মিনারে। তারও আগে 14ই ফেব্রুয়ারি, এর আগে কিন্তু ধরেন ছাত্রলীগ এবং তারা ওই পূর্ব বাংলা স্বাধীন করো এই স্লোগানটা কিন্তু তারা তুলে ফেলছে। ছাত্র ইউনিয়ন তখনও দ্বিধান্বিত যে স্বাধীনতার স্লোগানটা তুলবে কি তুলবে না। কাজে 1 মার্চের ঘটনার পরে তো কারো তুলতে হয় না, স্বতঃস্ফূর্তভাবেই বীর বাঙালি অস্ত্র ধরো এইটাই। কিন্তু ছাত্র ইউনিয়নের দিক থেকে 14 তারিখে ছাত্র ইউনিয়নটা ন্যাশনাল কাউন্সিলর স্পেশাল কাউন্সিল আহ্বান করা হয় এবং সেই কাউন্সিলে একটা 14 দফা দাবিনামা প্রণয়ন করা হয় এবং সেইটা 22শে ফেব্রুয়ারি শহীদ মিনারের জনসভাতে ওই দাবিনামাটা পাঠ করা হয়। এবং তখন নুর ইসলাম ভাই ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন আইইউএসের কনফারেন্সে। তিনি আমার এখানে লিখছিও যে সে আপনার 3রা ফেব্রুয়ারি উনি ব্রাতিস্লাভায় চলে যান। তার অনুপস্থিতিতে আমরা আবুল হাসনাত, এখন যে প্রখ্যাত সম্পাদক সাহিত্যিক হাসনাত ভাই যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকে কার্যকরী সভাপতি করা হয় এবং তার সভাপতিত্বে 22 তারিখে শহীদ মিনারের জনসভা হয়। সেখানে প্রাক্তন সভাপতি শামসুদ্দোহা তিনি মূল বক্তব্য দেন এবং সেই বক্তব্যটাই ছিল, আমি এটা আজকে বলবো যে সেই বক্তব্যটার মধ্য দিয়ে বলা হয় যে যদি এই 14 দফা যেগুলো আমরা বললাম টললাম, মানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, ডেমোক্রেসি এইগুলো না করা হয়, তাহলে বাঙালিরা এক দফা স্বাধীনতার পথ বেছে নেবে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে ওই ঘটনার পরেই ছাত্র ইউনিয়নের খুব কেন্দ্রীয়ভাবে যারা গোপনে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত, তারা আমাদের একটা মিটিং হয়েছিল এবং সেখানে ফরাদ ভাই ছিলেন। তিনি বলেছিলেন যে এটা যে কোনো দিকে যেতে পারে, কাজে তার জন্য কিছু প্রস্তুতি আমাদের থাকতে হবে। সুতরাং
আকস্মিকভাবেই আমরা 1 মার্চের পরেই ডামি রাইফেল নিয়ে ট্রেনিংটা নিয়েছি, এটা না। এটার কিছু প্রস্তুতি ছিল এবং আমরা আপনার এই সভাটা হয়েছিল হাসানুল্লাহ হলের বুয়েটের ফরাদ ভাইয়ের উপরে তখন হুলিয়া, সেখানে উনি এসেছিলেন আমাদের কয়েকজনকে নিয়ে, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি এই জাতীয় কয়েকজনকে নিয়ে তখন এই সভাটা হয় যে তোমাদের প্রস্তুতি নিতে হবে, ট্রেনিং ফ্রেনিংও কিন্তু করতে হবে। ট্রেনিংটা প্র্যাকটিক্যালি শুরু হলো আমাদের 7 তারিখে, হ্যাঁ 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শোনার আগেই আমরা ইউনিভার্সিটিতে, এর আগের যেটা বলছে যে প্ল্যানগুলো হলো 7ই মার্চে ইউনিভার্সিটি খেলার মাঠে আমরা প্রথম একটা কর্মী সমাবেশ করি। আর কি ব্যাপার আমি একটুখানি বলি আর কি। ওই জিমনেশিয়ামে যখন আমরা গ্যাদারিং দেওয়া হলো যে 3 তারিখে পূর্বানীতে আওয়ামী লীগের মিটিং, সেখানে একটা ইনফরমেশন পাওয়া যাবে ইত্যাদি, খুব ব্যস্ততা রয়েছে, কিন্তু আমরা কি করতে পারি, আমরা বললাম যে একটা, যেহেতু আমরা ইউনিভার্সিটি ভিত্তিক না করে আমাদের ওই যে সময় ছিল বলে আমরা জিমনেশিয়ামের ওইখানে দিয়েছিলাম, ওখানে ঠিক করা হলো যে কি করা যায়। তখন বললো একজন আর কি আমাকে অনুরোধ করলো যে বর্তমান অবস্থাটা বিশ্লেষণ করে কি করা প্রয়োজন সেটা আর কি বলার জন্য। সেই সময় আমি করণীয় পদ্ধতির ভিতরে সঙ্গে নিয়েছিলাম যে প্রয়োজনে আমরা অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবো এবং সেইখান থেকে ছাত্রী সমাজও পিছিয়ে থাকবে না। এইটা খুব সাপোর্ট পেয়েছিল খুবভাবে, মনে হয় 150-200 মেয়েদের উপস্থিতি ছিল, খুব বেশি সংখ্যক না, তখন বেশি সংখ্যক ছাত্রী ছিল না, এটাই বিরাট আকার। তো সেই সময়ে সিদ্ধান্ত নেওয়ার পরে 4 তারিখে আমরা হলে, আমাদের প্রেক্ষাপটটা একটু সংকীর্ণ, কারণ আমি যেখানে ছিলাম বলে আমার মনে সেটুকুই থাকবে। তো ওই রোকেয়া হলের ভেতরেই আমরা আমরা চিন্তা করলাম যে এটার একটা নাম দিতে হবে, তাহলে কি দেওয়া যেতে পারে, এরকমভাবে একটা দ্বিধান্বিত ছিল। ঠিক আমার এখন মনে পড়তেছে না যে আমরা কি নাম দিয়েছিলাম। তো একটা কমিটি ভিত্তিতে আগামীতে প্রস্তুতি নেওয়ার জন্য একটা কিছু করার জন্য আমরা নাম দিলাম আর কি। তারপরে সম্ভবত 7 তারিখ না বোধ 6 তারিখ আমরা ইসেতে যে গ্যাদারিংটা হলো ছাত্র ইউনিয়নের, সেই সময়ে ঠিক করা হলো যে ঠিক আছে আমরা সিদ্ধান্ত নিলাম যে উভয়ে আমরা ট্রেনিং দেবো, কিন্তু আমরা কিভাবে দেব। তখন আমি, সেলিম, আরও কয়েকজন ছিল, ওরা মিলে তখন বললো যে, আমি বললাম যে কোথায় পাওয়া যায়, আপনাদের গার্লস গাইড নাই, এগুলি আন্দাজে আর কি আমি একটা ধারণা দেয়। বলছে হ্যাঁ রেঞ্জ আছে, ওভার আছে, স্কুটার ওরা আছে। তা বললাম যে চলেন ওইখানে আগে আমাদের কি করা যায়। বলছে হ্যাঁ ওইখানে তো যাচ্ছি, যাবেন নাকি। আমি যে খুবই একটা আমন্ত্রিত ছিলাম তা না, আমি তখন বললাম যে হ্যাঁ যাব। তা আমি তো চলে গেলাম, চলে যেয়ে তখন ফুলে হোসেন ছিলেন ওই রেঞ্জ ইউনিটের প্রধান। তো ওখানে আলোচনা হয়েছিল যে কতটা আছে আপনার হাতে এই ট্রেনিং দেওয়ার কাঠের নিয়ে। তখন বললো যে খুব বেশি না, 250 আর কি, হ্যাঁ আপাততকালীন। তো 250 কিভাবে কালেক্ট করা যায় এটা। তো চিন্তা করছে যে এগুলো তো সবই মহাশূন্য হলে এই হলগুলোতে দিতে হবে, ইকবাল হল আর হলে দিতে হবে, চিন্তা করতেছে। তখন আমি বলতেছি মেয়েদের হল। তখন বলতেছে যে মেয়েরা আর কি করবে, মেয়েরা হলো সেবার শুশ্রূষা করবে যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তখন আমি বললাম যে না, একটা কাঠের রাইফেল মেয়েদেরকে না দিয়ে একটাও কাঠের রাইফেল দেওয়া হবে না। তখন ফুলে হোসেন সাহেব ওই গল্প আর কি বলছি ওখানে, যে উনি সাপোর্ট করলেন আর কি, এটাকে বললো যে না ঠিক আছে, রাখা যখন চেয়েছে এবং তাকে দিয়েই আমরা আর কি এটা শুরু করব। এবং সত্যি আমরা পেয়েছিলাম। আমাদের সম্ভবত শুরু হয় আমার মনে আছে 10 দিনের, আমরা 20 তারিখে, এইটা 8 কি 9 তারিখের দিকে আর কি আমরা ট্রেনিংটা স্টার্ট দিয়েছিলাম। আমার ঠিক তারিখ আমি বলতে পারি। আচ্ছা, ট্রেনার হিসাবে ছাত্র ইউনিয়নগতভাবে আমাদের চিন্তা হয়েছিল যে একটা ট্রেনিংটা দেওয়া হোক আর কি, যে কম বেশি অল্প স্বল্প হলেও জানো। সেইভাবে মেডিকেল কলেজে বোধহয় আমাদেরই সমসাথী আর কি যে পড়তো, কাশেম ভাই আরও কয়েকজন মিলিতভাবে ওদেরকে বলা হলো যে যতটুকু তারা জানে তাদেরকে আর কি ট্রেনিং দেওয়ার জন্য। আর মেয়েদের বললো যে আপনারা যারা ট্রেনিং দেবেন ভবিষ্যতে, তারা এর ভিতরে থেকে ফার্স্ট বেস্টটা ওভারকাম করে নিয়ে এসে পরে আর কি দেন। তো আমরা সেইভাবে ট্রেনিং শুরু করলাম। কি ট্রেনিং কি হতো, লেফট রাইট আর কি? আচ্ছা, আমরা এই ট্রেনিং এর সময় যেটা করছি প্রথমে হলো যে প্যারেড কন্ট্রোলটা,
লেফট রাইট তো ওটা আছেই আর কি। প্যারেড কন্ট্রোলটা করে মার্চ পাস করা তো নর্মাল একটা ব্যাপার, ওটা ওর কোনো কিছু করে না। তারপরে আমরা হলো আর্মস হোল্ড আপ, কীভাবে আর্মস হোল্ড করতে হবে, কিভাবে রাখতে হবে, কিভাবে ছুটতে হবে, এই প্রশিক্ষণ। এবং যখন শত্রু সামনে আসবে তখন সেই অবস্থায় আর্মসটাকে কিভাবে রেখে আমরা কোনভাবে পলায়ন, মানে অন্য জায়গায় অবস্থান নেব, পলায়ন করবো শব্দটা ঠিক না, অন্য জায়গায় অবস্থান নেব আর কি। সেই মানে ক্রোলিং আর কি পদ্ধতির মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছিল, ক্রোলিং পদ্ধতির মাধ্যমে। আর কোনো কিছু সামনে যদি এসে যায় উঁচু, সেই অবস্থানগুলো কী করতে হবে, ওইগুলো একটা আফসে ধারণা দেওয়া হয়েছিল। ঠিক পুরা আমরা আর্মি লাইনের পদ্ধতিগত কোনো ট্রেনিং আমরা তখনও দিই নাই। এটা হলো যে আসলে মানসিক অবস্থাটাকে জীবিত রাখার জন্য আমরা একটা ফিজিক্যাল ট্রেনিং দিচ্ছিলাম, এবং প্রয়োজন পড়লে ট্রেনিং যাতে আমরা সহজে গ্রহণ করতে পারি, এটার জন্য আমাদের প্রস্তুতি ছিল। হলে কত তারিখ পর্যন্ত ছিলেন? এটা আমাদের 20 তারিখে আমাদের প্রথম মিছিল বের হয়। আমরা সম্ভবত 25 জনের একটা, মেয়েদের সংখ্যা ছিল 25 জনের একটা বের করি। এটা আমাদের ওই মিউজিয়াম ওখান থেকে আরম্ভ হয়ে কার্যালয়। 25 জন ওটা এখানে আমার ক্যাটাগরিতে লেখা আছে। আচ্ছা, সেটা হলো তোমাদের, আমাদের তোমাদের সচেতনতা আলাদা হয় না কোনো না। ফার্স্ট হলো আমরা প্রথমে গেলাম আলাদা তো আর ঢাকা শহরে মার্চ পাস্ট হয়েছে একসাথে। হ্যাঁ, মার্চ পাস্ট হয়েছে একসাথে। তার আগে আমাদের ড্রেস রিহার্সাল হয়েছে একদিন। ড্রেস রিহার্সাল হয়েছে। এইটা আমি এখানে আমি আমার ডায়েরিতে যেটা আছে, আমরা প্ল্যান করছি আগে, কিন্তু 7ই মার্চ বিকেলে জনসভা হবে বলে সকালবেলা এটা খেলার মাঠে ট্রেনিংটা নিয়েছিল। ট্রেনার ছিল মিয়া কাশেম, এখন বারডেমের কার্ডিওলজির হেড। হ্যাঁ, ও আমাদের ব্যাচমেন্ট ছাত্র ইউনিয়নে। তো ওর বোধহয় যে ইউটিসি ট্রেনিং ছিল, সেই জন্য ওকে এটা করেছে। আরেকজন ছিল, তার নামটা আমাদের কাছে আমরা গোপন রাখছিলাম। সে ছিল একজন অবসরপ্রাপ্ত মানে সেনাবাহিনীর লোক। আচ্ছা, তো এই ট্রেনিংটা দুইটা হয়েছে। একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এসে একটা সাধারণভাবে শরীরচর্চা, লাইফ রাইট, এটা ওইটা করা। পরে যখন ডামি রাইফেল নিয়ে করা, যেগুলো ইউজুয়ালি হয়, মার্চ পাস্ট করা, তারপরে ক্রলিং করা ইত্যাদি, এই সবগুলোই প্রায় করানো হয়েছে প্রত্যেককে। আমাদের ওই তখন কেটস, সাদা কেটস পরে আসতে হতো, প্যান্ট ট্যান্ট পরতে হতো। এইটার থেকে করে করে প্র্যাকটিক্যালি এইটা দিয়েই যুদ্ধ হয়ে যাবে এরকম না, কিন্তু এটা মরাল বুস্ট আপ করার জন্য এই ট্রেনিংটা ওখানে আমরা করি। এবং পরে আমাদের এই আমরা কিন্তু দুটো ব্যাচ ট্রেনিং করার কথা। এবং ফার্স্ট ব্যাচটা এই ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পরে, এইটা চলাকালেই, হ্যাঁ, এটা হলো প্রকাশ্য, হ্যাঁ, এইটা চলাকালেই ছাত্র ইউনিয়নের ডিসিশন নিয়ে আমাদের মানে সরাসরি, মানে ওইটা ডামি রাইফেল না, এটা খাঁটি রাইফেল, হ্যাঁ, সেখানে গুলি ছড়ার জন্য আমাদের মানে কিছু কাজ হতো। সেটা আমরা দুটো জায়গায় করেছি। একটা হচ্ছে রাজেন্দ্রপুরে, হ্যাঁ, এটা খুব গোপনে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার ড্যামরা। আপনি জানেন যে ড্যামরাতে তখন ড্যামরা বাওয়ানি জুট মিলের ইয়ে ছিল, মানিফাই। ওই জায়গাতে গিয়ে কতগুলো গ্রামাঞ্চলে আমরা সূত্রের ইয়ের সময় কাজ করছিলাম, ওই জায়গায় বেশ একটা গোপনীয়তা রাখা যেত। এই দুটো জায়গাতে আমরা ছাত্র ইউনিয়নের ছেলেদেরকে রাইফেল বন্দুক এইগুলো কিছুটা পার্সোনাল কালেকশন। তখন আমরা কোনো লুটের রাইফেল পাই নাই। হ্যাঁ, যার কাছে রাইফেল আছে এরকম একটু আমরা ইয়ে করেছিলাম, জানি আপনার এটা যাতে ফাইনটা চলে।
ডিসেম্বরের একটা ছবি ছিল এতদিন পর পর না, এটা তার উপরে ওই নামে আনতে হচ্ছে আমি নিয়ে নিয়েছি কোথায় সব এটা আরো পরে খুঁজে পাওয়া যাবে কখন? তখন বড় দুটো বাচ্চা বোধহয় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নিয়ে নিই, শুরু করি। তাহলে নাহলে আবার সময় হবে না। ইন্টারেস্টিং, ভারী চমৎকার সব ছবি। এই যে এই যে তাও আপনার যা- এইটা এটা কিসের ছবি? না ওটা ওটা কিছু হ্যাঁ, বুঝতে পেরেছি। নরসিংদীতে অফিস সিপিবি অফিস উদ্বোধনের জন্য। অনেক ছবি জোগাড় হয়েছে। হ্যাঁ না যেটা দরকার সেটা সরোয়ার একটু একটু ওয়াশিংটন থাকে। এগুলো তো বিয়ের আমাদের বিয়ের উপরে কোনো ডকুমেন্টারি হচ্ছে না তো। তখন তো না, ভিডিও ছিল না। আমার ছোট ভাই টুলু, ওখানে ইসের একটা ছবি ছিল। ও আমার বিয়ের ছবি 96টা ছবি তো ছিল, তারপর? তোলার পরে শহীদ দেখলো ইসলাম। যে একটা ছবিও ছিল। হ্যাঁ, কি আমি আনবো আজিজ ভাই, হ্যাঁ জলিল ভাই, এটা মানে 16 ডিসেম্বরের 17 ডিসেম্বর সকালবেলা, হ্যাঁ আমরা এক জায়গায় বসে একটা ছবি তুলেছি। যেটা শামসুনার হলে হ্যাঁ রেখে দাও। অনেকদিন পরে দেখলো। লাগে তো ফাইলিং করা প্যাকেট ছিল, তারপরে আমি বললাম না তোমাকে যে আমি তোমার পাসপোর্টটা সাইজের প্যাকেটটা আছে আমি পাইছি। এই যে 71 সালে আর একটা ছবি, 71 সালে না? হ্যাঁ আমার বড় বোনের তখন এই বাচ্চা পাসপোর্ট সাইজের আচ্ছা, এখন এখানে রাকেটের মধ্যে নাই দেখি যে তোমারটাই নেই আর সব আছে। জানার লাগে। ওদের 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 সময় নাই, তুমি এটা রাখো না, এইখানে নিয়ে যাও এখানে, না এটা নিয়ে যাও, পুরোটা নিয়ে যাও, এটা কিন্তু দরকার নেই। নিয়ে যাও, দরকার নেই। ছবিগুলো ডেভেলপ করতে হবে। আমাদের এখানে 3-4 তারিখে মানবের মাস্টার কি আপনি শর্টটা আপনি বিশাল বপু দিয়ে দেখে দিলেন। 7 তারিখে আমরা হল থেকে আসছিলাম, এটা আমার মনে আছে। হলে সমস্ত মেয়েদেরকে চিন্তা বন্ধ রেখো, পানি মেশিন দিয়ে দেখো। ওখানে হবে না, মেয়েরাকেও গিয়ে খুলতে হবে। প্লিজ না, পানির মেশিন ছাড়ছে। এমনি বলি, হুম 14 ফেব্রুয়ারিতে ইফসু জরুরি কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত, ঠিক আছে, ঘোষণাপত্রের সংশোধনী, ওই যে ঘোষণাপত্রের আচ্ছা আচ্ছা পূর্ণ স্বাধীনতা পূর্ণ স্বার্থে স্বাধীনতা, সংশোধন। ওইটা ওখানে। না হলে পরে ওইটা ঢুকানোর জন্য আচ্ছা রাজনৈতিক পরিস্থিতি অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। 2-3টি জেলা থেকে কোনো কাউন্সিলর আসেননি, 146 জনের অধিক সংখ্যক কাউন্সিলর যোগদান করে। তো পরের দিন আবার লিখছি বিভিন্ন জেলা থেকে যোগদানকারী কাউন্সিলরদের সংখ্যা জেলাবাড়ি: পাবনা 2, ময়মনসিংহ 10, যশোর 3, কুষ্টিয়া 6, রাজশাহী 4, সিলেট 7, খুলনা 2, চিটাগাং 7, চিটাগাং হিলট্রেক 1, কুমিল্লা 3, তারপরে দিনাজপুর 4, ঢাকা ডিস্ট্রিক্ট 14, সিটি 19, বগুড়া 7, ওল্ড সিসি মানে যারা আগে হিসাবে আগে থাকে 24, কোঅপটেড 15, মোট 146 জন কাউন্সিলর এসেছিলেন। কাউন্সিলরের মোট সংখ্যা 297 জন। ঠিক। ছাত্রীরা যদি কোনো ডকুমেন্টারি করে, আমার কাছে যা কালেকশন আছে, এইটা তো এইটা খুব যত্ন রাখতে হবে আপনার। আমার কাছে যা আছে, আই ডোন্ট থিঙ্ক আপনার কারণ না আছে, না দরকার নেই, প্রচুর আপনার- জিনিস আছে। আপনার নেচারটা ছিল, এক সময় একটা research এর গেলাম মন ছিল। আমাদের এবং- বাড়ি আপনার ছাত্র ইউনিয়নের হেড অফিস হয়ে গেছিল। আমার সবচাইতে হলো যে হলে আমার যে পরিমাণ কাগজ এবং ছবি গেছে, হ্যাঁ প্রথম 11 দফার ড্রাফট, হ্যাঁ এটা যে যারা যারা সিগনে করেছিল তাই না? সেটা, আর তখন তো আমার দায়িত্ব ছিল 11 দফা ছাপানোর। আচ্ছা আচ্ছা কাপ্তান বাজারের একটা প্রেসে মানিকগঞ্জের এক ভদ্রলোক, আমি পিছনে গিয়ে ওটা ছাপিয়েছিলাম। তো যার ফলে ওখানে যারা সিগনেচার করেছে, হ্যাঁ সিগনেটরিদের সিগনেচার সহ, নাম ধাম সহ, তারপরে কেউ কেউ যে হাতে লিখে কিছু সংশোধনী করেছে মূল ড্রাফটে, সেগুলো সহ 11 দফার মূলটা ছিল। মাহবুবুল্লাহ একটা 11 দফার একটা বই লিখেছিল, মাহফুজুল্লাহ।
তো মাহফুজুল্লাহ যেটা লিখেছিল তার মধ্যে কিছু মানে ইতিহাসের বিকৃতি ছিল, কারণ প্রথম ড্রাফট ওদের কাছে যাওয়ারই কথা না, হ্যাঁ, কারণ সেটা মানিক ভাই আমাকে দিয়েছিল ছাপানোর জন্য, সেই জন্য বললাম যে এগুলো ওই 25শে মার্চে সব চলে গেল। তারপর কতগুলো ছবি, ওটা আমার 25শে মার্চে চলে গেছে, এটা খুব কিচ্ছু না। আমি বললাম তো এই পরনে প্যান্ট শার্ট আর পকেটে আমার ছিল 100 টাকা, 110 টাকা, আর ছিল এই ডায়েরিটি। আচ্ছা 25 তারিখে তো আপনি হলে ছিলেন না, না, 25শে মার্চে কি কটা ম্যাচ থাকতে পারতো হলে? বাস্তবতা কি মনে হয়? বাস্তবতা ভালোই, খারাপ মেয়ের সংখ্যক ছিল না। কারণ ঘটনা একটা হয়েছিল, আমরা 7 তারিখের পর, মানে আমার ধারণা হচ্ছে 10 তারিখ সময়টা, আমরা সমস্ত মেয়েদেরকে নিয়ে একটা জেনারেল মিটিং করে জানিয়ে দিলাম যে দেশের পরিস্থিতি এরকম অবস্থা ধারণ করেছে, অতএব কাউকে হলে না থাকা উচিত। এবং আমরা প্রভোস্টকেও রিকোয়েস্ট করলাম যাতে করে ছাত্রীরা চলে যায় এবং যারা ঢাকায় থাকতে চায় তারা যেন তাদের নিজস্ব আস্তানা করেন, এবং যে যেখানে থাকতে চায় তারা যেন আমাদেরকে জানায়। কারণ যে কোনো সময়, কারণ আমরা তখন যারা থাকতে চাচ্ছে মানে কি, তারা ডিভোটেড, তারা কিছু করতে চায়, এরকম একটা মানসিক অবস্থানে চলে আসছে। সেই জন্য আর কি আমরা ওই অবস্থাটা বললাম, বলে আমরা নির্ধারিত করলাম যে এরপরে কিন্তু আমাদের দায়িত্বে কেউ থাকবে না। আমরা 10 তারিখের পর থেকে হলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না, কিন্তু আমরা তারপরেও প্রত্যেক দিনই একবার করে হল রুম রাখতাম। কারণ আমাদের বাসায় আশাপা ছিলেন, নেত্রকোনায় তার বাড়ি, সে বাড়ি আর ফিরে যায় না, বাড়িতেই ছিলেন। আমাদের বাসাতে মতিয়াপার একটু অসুবিধা হওয়ার কারণে আমাদের বাসাতে ছিলেন। আমরা তখন জিকেতলায় আব্বা একটা 2তলা ফ্ল্যাটে ভাড়া নিয়েছিলেন ওখানে। তো ওই মুহূর্তে আমরা সেজন্য যে সমস্ত কর্মকাণ্ডটা ওইভাবে হচ্ছিল, তো আমরা প্রত্যেক দিনই আমি আর আয়শাপা হলটা মুভ করে যেতাম আর কি, সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কাজ সেরে চলে যেতাম। 25 তারিখের ঘটনা যেদিন, সেদিন ধানমন্ডি এলাকায়, অর্থাৎ ধানমন্ডি, জিকাতলা আর এর ভিতরে আমরা একটা বড় প্রোগ্রাম নিয়েছিলাম নিজেদের উদ্যোগে, যেটা হলো যে মেয়েরা কি করতে পারে, ছাত্রীরা শুধু নয়, নারীরা কি করতে পারে, স্থানীয় তারা কি করতে পারে। এই প্রোগ্রামটা আমরা আবার ট্রেনিং কোর্সের সঙ্গে সঙ্গে আমাদের এই প্রোগ্রামটা চলছিল সর্বত্র, যেখানে যেখানে যেয়ে আমরা কাজগুলো করতে পারি। একসময় প্রথম হলো যে বলা, প্রভোকেট করা, আসা, ওখানে আমরা একটা লেফট রাইট করে তাদেরকে একটা অবস্থানের মধ্যে রাখছিলাম। টিম এরকমভাবে আমরা প্রায় 52টা মতো টিম সারা ঢাকা শহরের আনাচে কানাচে ছিল আর কি। আমার দায়িত্ব, সবশেষে দায়িত্ব ছিল 24 তারিখ, যেটা 25 তারিখ সুপিয়া খালাম্মা এইখানে উপস্থিত ছিলেন, জিকেতলায় ধানমন্ডি এলাকাতে, জিকেতলা সরি এই দিকটার নাম কি, রায়ের বাজার, এই অঞ্চলে নিয়ে সুপিয়া কামাল ওনারা একসঙ্গে হয়েছিল। সেটা একটা সুন্দর, একটা অসম্ভব সুন্দর একটা সমাবেশ হয়েছিল, যে 400 মহিলার উপস্থিতি, ওটা একটা মানে এর আগে জীবনে কখনো এরকম গ্যাদারিংটা হয় নাই। ওখানে বসে, কোথায় হলো এটা হয়েছিল জিকেতলার একটা মাঠে, সম্ভবত স্কুলের কাছাকাছি ওইখানটাতে। আর আমরা সামনের দিকে 13 ধানমন্ডিতে থাকতাম ওখান থেকে। তো আমাদের 24 দফা দাবি সহকারে সুপিয়া খালাম্মাকে আমি ওই পুরা মেয়েদের দিয়ে এই 400 মহিলাকে 32 নম্বরের দিকে মিছিলে করে নিয়ে গেলেন আর কি উনি। আমি বললাম যে আমি একটু বলাই ক্যান্টিন থেকে ঘুরে আসি, মানে বলাই ক্যান্টিন বলতাম না, বললাম যে আমি একটু আমার জায়গা থেকে একটু খবর নিয়ে আসি কি করতে পারি। তা আমি চলে গেলাম, চলে যাই, কারণ ওখানে আশাপা যেখানে গেছে ওখান থেকে আশাপা আবার আসবে, যারা যারা আছে আসবে, তারপরে আমরা যার যার মতো চলে আসবো, এইটা হলো চিন্তা। বলাই ক্যান্টিনে যে নুরুল ইসলাম ভাইয়ের সঙ্গে দেখা হলো, নুরুল ইসলাম ভাই বললো যে সম্ভবত ঘটনা আজকেই শুরু হয়ে যাবে, ধারণা করা যাচ্ছে। কারণ ক্যান্টনমেন্ট, উত্তরপাড়া প্রস্তুত, ক্যান্টনমেন্ট বলতো না তখন, উত্তরপাড়া এই শব্দটা বলতো, যে উত্তরপাড়া প্রস্তুত, যে যেখানে থাকবেন নিজেদের মানে ইসেতে লড়াই করে যাবেন। এটাই হলো কথাটা। আমার ওখানে কথাটা শুনে আমি তো বললাম যে তাহলে তো আমার ফিরতে হয় আর কি। কারণ তখনও এখানকার বক্তৃতায় সে 6 বছরের বাচ্চাটা, এডলিন মালাকারের 6 বছরের ছেলেটা, সে বিশাল সুন্দর একটা সমাবেশে ছবি আঁকা ফেলছিল সমাবেশে বসে।
তো ওই বাচ্চাটা থেকে 52 বছরের মানুষ পর্যন্ত সব একসঙ্গে হয়েছে। তা আমি বাইরে বসে অপেক্ষা করছি, তখন সম্ভবত 9:30 কি 10:15, এই 10টা এরকম সময়ে দেখি যে বেশ কণ্ঠস্বর নিচের তলায়। বলছি কী ব্যাপার, বারান্দাতে একটু আগে দাঁড়ায় দেখলাম আমার নাম ধরে ডাকতেছে। তখন আমি বললাম যে আমি কে? তখন ওরা বললো যে আমরা জিকে তলায় বাসিন্দা, আমরা এখানে খবর পেলাম উত্তরপাড়া থেকে বের হয়ে পড়েছে। শব্দও বলে না, বলে যে উত্তরপাড়া থেকে বের হয়ে পড়েছে, এখন আমাদের কি করণীয়? তা আমি ওইখানে দাঁড়িয়ে 3টি প্রশ্ন করছিলাম যে আপনাদের এখানে কয়টা গাছ আছে? সঙ্গে সঙ্গে ওরা গাছ গুনিয়ে বলেছিল, বললো 14টা গাছ আছে। বলছিলাম যে ইটের পাজা কয়টা আছে? সঙ্গে সঙ্গে বলছিল যে 9টা নাকি 10টা, এরকম একটা ইটের পাজা, মানে বিল্ডিং তোলার এরকমভাবে। অর্থাৎ এখন আমাদের একটা জিনিস ব্যারিকেড করা, পেছনে নদী আছে, এলাকাটা ওইভাবে আর কি। এর আগে বক্তৃতাও দিয়ে আসছি ওই কন্টেস্টে। তো বললো যে তাহলে আপনারা আপনাদের কাজ শুরু করে দেন। আমি কিছুক্ষণ পরেই হুড়মুড় করে গাছ পড়ার আওয়াজ পেলাম। তার কিছুক্ষণ পরেই আলো, এর মধ্যে হয়েছিল টেলিভিশন আকস্মিকভাবে বন্ধ হয়ে গেল। আব্বা শুতে গেল, আব্বা বলতেছে যে এরকম অবস্থায় আমাদের দেখা যায় যে কি হতে পারে। বাড়িতে সেই মুহূর্তে শঙ্কাযুক্ত অবস্থায় হঠাৎ করে দেখলাম যে সমস্ত আকাশ, একদিক থেকে রাজারবাগে, একদিকে নীলক্ষেতে, 2 দিক থেকে আকাশে চলছে একেবারে আগুনের খেলা। শব্দ, এই শব্দ শুরু হলো আর খেলা শুরু হলো। এই শব্দ অনেকক্ষণ পর্যন্ত যেতে 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 তখন একটা সময়ে আমরা অপেক্ষা করতেছি, কন্টিনিউয়াস কিন্তু শব্দটা যাচ্ছে, মানে শব্দটা কিন্তু থামতেছে না। এই অদ্ভুত সুন্দর শব্দ, আমাদের হাতে কিছুই ছিল না, একটা রেকর্ড করে রাখার দরকার ছিল সেই শব্দটা। সত্য কথা বলতে গেলে কি চলচ্চিত্র জগতের শুধু নয়, এই সেরই একটা ডকুমেন্ট থাকতো আর কি সে সময়। সেই শব্দগুলো র্যান্ডাম হয়ে যাচ্ছে, মানে সব সময়ের জন্যে আওয়াজ হয়ে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় যখন প্রায় 12টা বাজে হঠাৎ করে আওয়াজটা একটু, রাত 12টা বেজে গেছে, 12:30 কি তারও বেশি হবে এই সময়ে। আমি ছিলাম, আমার বড় বোনের হাজবেন্ড ছিল, আর আমার ছোট ভাই, আর ছোট ভাই, এই 3জন ছিলাম আমরা আমাদের বাড়িতে তখন। এই 3জনে তখন আমরা শুনতেছি যে কি হবে যদি আমরা কেবল, যখন আওয়াজটা থামলো, যদি আমরা এখন কোনো বাংলা কণ্ঠ পাই তাহলে আমাদের নেমে যেতে হবে যে যেখানে আছি। আর যদি বাংলা কণ্ঠ না হয় তাহলে কি করতে হবে, এইটাই চিন্তা করতেছি 3জনে মিলে। তখন কিছুক্ষণ পরে আওয়াজ হলো মাইকে, এক এলান হায়। তখন বললাম যে গেছি আমরা, এক এলান হায়। তো এই এক এলান হায়ের পরেই তারপরে আবার র্যান্ডাম শুরু হয়ে গেল। এদিকে আশেপাশে বাড়িতে সবাই মানে জেগে আছে, বোঝা যায় উৎসুক ছিল প্রচণ্ডভাবে। তো ওই রকম একটা পরিস্থিতি রাত কাটলো, 25 গেল, 26 গেল, 27 তারিখে 2 ঘন্টার জন্য ব্রেক হলো। এই অবস্থায় আমরা স্থির করলাম যে আমাদের এখানে কি যেন বলে, আমাদের এখন জানা দরকার, কারণ আমরা জানতাম যে কমপক্ষে 25 জনেরও বেশি মেয়ে হলে থাকে। তখন 25 জনেরও বেশি মেয়ে হলে ছিল। এই অবস্থায় তখন আমাদের তাদেরটা জানা দরকার। এই অবস্থাতে আমি আর আয়শাপা বের হয়ে যাই। আমাদের বাড়িতে মতিয়াপা ছিলেন 22 তারিখ পর্যন্ত, স্মল পক্স হয়ে যাওয়ার জন্য উনি শিফট করে দেন। কারফিউ ছিল, এর মধ্যে আপনারা বেরোলেন না? কারফিউ ব্রেক হলো, জাস্ট ফার্স্ট ব্রেকিং 2 ঘন্টার জন্য। যখন বেরিয়ে আসছে দুজনের পরেই ছিল সাদা শাড়ি আর হলুদ পেড়ে, এটা মানে একটা পার্মানেন্ট, এবং 2জনই মেয়ে আমরা, আর কেউ না। যখন আমরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে, তখন দেখি কি 6 দিক থেকে 6টা কি বলে ওটা কি বলে, না জিপ না, কোথায় জিপ তোমার, রাইফেল না ওই যে ওইটা কি বলে, স্টেন গানও না, ট্যাঙ্ক। 6টা ট্যাঙ্ক, তার সামনে গান, পেছনে লোক, প্রত্যেকের হাতেই স্টেন গান, কারো হাতে বাকি নাই। 6 দিক থেকে এরকম ভাবে আমরা ঠিক শুধু 2জন মেয়ে এরকম ভাবে রাস্তাটা ক্রস করছি, হেঁটে। ঠিক সেই সময় চিৎকার করে একজন, রাকাপা। আমরা তাকাইছি, চিনতে পারিনি। অদ্ভুত
মানে একটা অবস্থা, মানে কাছা দিয়ে লুঙ্গিটা পরা, বগলের ভিতরে একটা পোটলা, আর মাথার চুলগুলো সব স্ট্রেট। তখন বলছে যে কি ব্যাপার, ভালো করে জিজ্ঞেস করছে, আমি সুবীর। বললো যে আমার সঙ্গে একজন মারা গেছে, অর্থাৎ শাহনাজ মারা গেছে, আর সুবীর বেঁচে আছে। ওই পানির ট্যাঙ্কির মধ্যে 2 দিন ধরে ছিল। সুবীর মানে আর্টিস্ট সুবীর, আমাদের সুবীর, সুবীর এখন আমাদের যে শিল্পকলা একাডেমির সম্পাদক ছিল পরবর্তীকালে। জামালখানে ছিল। ও তখন হলো যে শিল্পীদের আর্ট কলেজের জন্য কলেজের, একটা ওই যে হ্যাঁ, আমাদের hostel, নিউ মার্কেটের পেছনে। নিউ মার্কেটের পেছনে যে হোস্টেল করা হলো, ওই হোস্টেলে আর কি ওরা পোস্টারিং করতেছিল ঠিক সেই সময়ে আর কি। এটা হয় ওরা লাভ দিয়ে চলে গেছিলো, ওই যে একজন যে বাঁচতে পারছিল আর পারেনি। তো ওই সময় আর কি সুবীর বললো, আমি বললাম যে এখন কোন দিকে, তখন বললো যে মানিকগঞ্জ। তা আমি বললাম যে ঠিক আছে, মানে আমাদের নলেজে থাকলো যে সুবীর মানিকগঞ্জের দিকে আছে। আমরা আগাচ্ছি, 4-5 যাওয়ার সঙ্গে সঙ্গে একটা গাড়ি আসলো, লাল গাড়ি, এসে আমাদের পথ রুদ্ধ করে দাঁড়ালো। তখন আমরা বলছি যে তোমরা কোথায় যাচ্ছ? তখন আশা পাবে খুব তীর্যক দৃষ্টিতে বললো যে আমরা হলে যাচ্ছি। বলছে এখন তার হল নাই, এখন হলে যাওয়া যাবে না, গাড়িতে উঠে বসো। আমি চিনতে পারছিলাম, আচ্ছা আচ্ছা পরিষ্কারভাবে তখনও চিন্তা ছিল না। তারপরে বললো যে না, গাড়িতে উঠে বসো। এর মধ্যে আমরা তাকিয়ে দেখি যে ওই পাশে নিউ মার্কেটের ওই পাশ দিয়ে রিক্সাতে এই ডেড বডি আসতেছে, রক্ত ঝরতেছে আর কি, রিক্সার উপরে বডি, রিক্সা টেনে আনতেছে, রক্ত ঝরতেছে। বলছে তোমরা ওঠো, পরিস্থিতি বুঝছো না, ওদিকে কি তাকিয়ে দেখছো, ওঠো। তাই বলতে করে তখন আমি বললাম যে ওঠো আশাপা, অসুবিধা নাই। ওগুলো টিটোর আব্বা, টিটোর বাবা আর কি। তখন ওই যে আবুল মনসুর আহমেদ, হ্যাঁ, তখন উনি লাল রঙের একটা টয়টা গাড়ি নিয়ে আর কি ওই পড়তে যাচ্ছিলেন। বলছে আমিও যাচ্ছি, তোমরা যেখানে আছো আমিও যাচ্ছি, আমার বন্ধুরা ওখানে আছে, তোমরা তো ইউনিভার্সিটিতে যাবে? তখন বললাম যে হ্যাঁ। তবে আমরা আরও কয়েক জায়গায় যাবো, আমাদের হল তো যাবোই এইটাতে। তো উনি আমাদেরকে ওই গাড়িতে করে ওই রাস্তা নিয়ে, যে একটা মেয়ে নাই, তোমরা বুঝতে পারতেছো না পরিবেশ, তাই বলে উনি নিয়ে গেলেন। প্রথমে নিয়ে গেলেন মনিরুজ্জামান স্যারের ওই যে বিল্ডিংয়ের ওখানে। আমরা আর কি দূরে থেকে বললো যেখানে তো করা যাবে না, তোমাদেরকে আমি নামিয়ে দিয়ে আসি, আবার কিন্তু তোমরা কিন্তু এই মুহূর্তে বাড়ি না ফিরে যাবে না, মানে উনি আমাদেরকে আর ছাড়লেন না। আমরা রোকে হলে নামলাম, রোকে হলে নামাতে প্রভোজটা পাতো চিৎকার, আত্মচিৎকার করে কান্না, সব শেষ হয়ে গেছে ইত্যাদি। আশা পাওয়া খুব মানে এটাকে প্রতিবাদের সুরে আর কি জানালো যে এটা ঘটনাটা আপনার কারণে হয়েছে। যদি আমাকে কোনোদিন কেউ জিজ্ঞাসা করে, বলবো যে আপনি হত্যা করেছেন যদি কিছু হয়ে মানে ঘটনার জন্য, কারণ আপনি কেন অ্যালাউ করেছেন। আমরা মানা করে গেছি, বারে বারে বলেছি, প্রত্যেকদিন বলতাম। ওই অবস্থাতে আক্তার ইমাম। তারপরে আমরা বেরোয়ে যখন আমরা বললাম যে মেডিকেলের দিকে যাবো, বললো যে না কোনো অবস্থায়। বলছে শহীদ মিনার পর্যন্ত এসে ওই বলাই ক্যান্টিনের সামনাসামনি এসে আমরা দেখলাম যে প্লেন শহীদ মিনার। এই প্রথম দেখলাম সমস্ত স্তম্ভগুলো মাটিতে পড়ে আছে, শহীদ মিনার একেবারে সমান। ওটা দেখে আমরা ওই গাড়িতে, উনি জোরপূর্বক বলো তোমাদের বাসা কোথায় বলো, আমি নামিয়ে দিয়ে যাব। উনি আমাদেরকে মুভ করতে দিলেন না, না দিয়ে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেলেন। এটা ছিল হলো 27 তারিখের ঘটনা। ঢোকার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ব্রেক মানে কারফিউটা শেষ হয়ে যায়। তো এই হলো প্রথম অবস্থান। তারপরে 27 তারিখের গেল। 27 তারিখে কারফিউ ব্রেক করে কি দেখলেন? আপনি কোথায় গেলেন? 27 তারিখে আমি বেরোলাম, আমি আর মতি ভাই তখন আজাদে চাকরি করতেন, স্টাফ আর্টিস্ট ছিলেন। ব্রেক হওয়ার পরে আমি ভাবলাম যে দেখেন সকলের সাথে তো আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। তো ইউজুয়ালি ওই ধরনের পরিস্থিতিতে আগেও সবাই আমরা মেডিকেলে যেতাম। মেডিকেলে গেলে আহত হলে পরেও দেখা সাক্ষাৎ হয়, আর মেডিকেল ছাত্ররা ওখানে থাকে। আমরা দুজন রওনা করলাম মেডিকেলের দিকে, একটা রিক্সা পেলাম। তা আমি বললাম যে ঠিক আছে একটু হল হয়ে যাই। তা আমি আর মতি তখন একটু জোর হলে ঢুকলাম। জোর হলে ঢুকলে আমি আমার রুমের সামনে দাঁড়ালাম। হ্যাঁ, রাস্তায় একটা রিক্সার উপরে, যে বিখ্যাত একটা রিক্সার উপরে লাশ পড়ে আছে, ওইটা কিন্তু আমাদের হলের সামনে। আর পরে আমি শুনলাম যে চিশতি, আমার খুব ক্লোজ বন্ধু, ছাত্রলীগ করতে খুব, যে ওর লাশ মানে রাস্তায় তিনতলার যে সিঁড়ির মধ্যে পড়ে আছে। আর আমার রুম তো A404, মানে হল নানানভাবে বিধ্বস্ত। তা আমি তখন দেখলাম যে এখানে লোকজন যাচ্ছে আসতেছে, খুব সিকিউর না, আর হাতে সময় কম। সুতরাং আমি আমাদের লিডারশিপের সাথে যোগাযোগ করার জন্য আমি বললাম যে মোদি ভাই চলেন আমরা এখানে বেরিয়ে যাই। আর দেখলাম যে অ্যাসেম হলের দিক থেকে, নীলক্ষেতের দিক থেকে আর্মি ভেহিক্যাল দেখা যাচ্ছে, আবার যে কোনো সময় ঢুকতে পারে।
এইটা মনে করে আর রুমের ভিতরে না ঢুকে কিছু না নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো রিক্সা নিয়ে বেরিয়ে আমরা যখন এখন ইউনিভার্সিটির যেটা এই আপনার টিচার্স ক্লাব এই জায়গাটা যখন আমরা এসছি তখনই হ্যাঁ 2 দিক থেকে গুলি করে 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 মানে নীলক্ষেত থেকে ঢুকলো, নীলক্ষেত মানে ইয়ের থেকে আপনার এই যে এসএম হলের ওই দিক থেকে ইকবালের দিকে, আর হচ্ছে আমরা পেরিয়ে আসার পরেই আরেকটা বহর সাজোয়া গাড়ি মানে গুলি করতে করতে ইকবাল হলের দিকে ঢুকলো। হ্যাঁ মানে এটা বলা যায় মিনিট 2-3 ঘটনা যে আমরা বেরিয়ে গেছি আর ওরা ঢুকলো। তা আমরা যখন ব্রিটিশ কাউন্সিলের এখানে এসেছি ওই রিক্সা নিয়ে, আমি দেখি যে ছাত্র ইউনিয়নের তখন নেত্রী হ্যাঁ মুনিরা আপা, হ্যাঁ সে একা একা ড্যাং ড্যাং করে হেঁটে আসতেছে। আর তখন তো ছাত্র ইউনিয়নের মেয়েরা সবাই সাদা গাড়ি পরার কি, আমি মানে আমরা দুজনে নামলাম, নেমে আমি পরিস্থিতি বুঝে তাকে প্রচণ্ড ধমক দিলাম, হ্যাঁ কোথায় যাবেন আপনি? আমরা রিক্সা ছেড়ে দিয়ে বললাম যে আপনি এই রিক্সা নিয়ে হ্যাঁ রাস্তায় না বাসায় চলে যান। তাকে ছেড়ে দিয়ে মতি আমাকে বললো যে, আমি বললাম যে চলেন এইটুক, তখন মেডিকেলে আমরা হেঁটে যাই, জগন্নাথলের কোনায় এসে গেছি। তখন বললো যে এই জায়গায় খবর পাওয়ার চাইতে চলেন না, আজাদ অফিস তো পত্রিকার অফিস, ওখানে গেলে খবর পাবো। তা আমি ওর সাথে আজাদ অফিসে গিয়ে দেখি যে বিরাট একটা মানে স্টাফও নাই, হ্যাঁ কোনো খবর পাওয়া গেল না। এখন আমি তখন বললাম যে দেখেন আমি তো বিচ্ছিন্ন হয়ে গেলাম, কিন্তু এখন তো সময় নেই, তাহলে কি করা যায়, আমরা শুক্রবারে ব্যাক করতে হবে, আর আমাদের রিক্সা তো আমরা ছেড়ে দিছি। তারপরে আমরা নিউ মার্কেটের এদিক দিয়ে আস্তে আস্তে আমি ভাবলাম তখন যে নিজামুদ্দিন আজাদ ওদের বাড়ি আর রাকাদের যেটা থাকতো ওখানে এই জায়গাগুলোতে মতিয়াপা ওখানে ছিল বা আশাপা ছিল, এদের সাথে লিঙ্ক করার জন্য এইদিকে খবর দিত। আমরা যখন 2 নম্বর রোড দিয়ে ঢুকি তখন মীর মাহবুব আলী এককালে আপনার দৈনিক বাংলার টাইমসের এই যে বাংলাদেশ টাইমস যেটা এডিটর ছিলেন, ন্যাপের সাধারণ সম্পাদক ছিলেন তখন উনি, তো ওনার সাথে দেখা, উনি তো খুব ক্ষিপ্ত, এখানে কি করতেছো, পিলখানা অ্যাট্রাক্টেড হয়েছে, সমস্ত ইয়েরা চলে গেছে, তোমরা ওই পার চলে যাও। আর আমরা তো ওই পার আর তার কথায় যেতে পারি না। আমি তখন যাওয়ার পথেই তারপরে শুনলাম যে আরেকজনের সাথে দেখা হলো যে টিটুদের বাসায়, মাহফুজা নাম টিটু, তো ঢাকায় তো তখন খুব বেশি পরিচিত বাসা নাই, তো বড় শুনলাম যে না আমাকে আরেকজন ছাত্র উন্নয়ন কর্মীর সাথে দেখা। তো এই যে রাকা যে কাহিনী বললো যে সে আর আশাবার বেরিয়ে গেছে, তার মানে আমার ওই বাসায় আর যাওয়ার দরকার নেই। পরে শুনলাম যে আজাদ কই, বলছি না আজাদও বেরিয়েছে, হ্যাঁ টিটুও নাই। তো যেহেতু ওদেরকে বাসায় পাওয়া যাবে না, টিটুদের বাসায় এখানে, হ্যাঁ তারপরে আমি ব্যাক করলাম, আমি আর সে ব্যাক করলাম ইসে শুক্রবারে ব্যাক করে। তো ইন দি মিন টাইম ওইখানে আমাদের একজন আর্টিস্ট তখন নাসির ভাই, হ্যাঁ তো নাসির ভাই সে এসে হঠাৎ করে, আমরা পৌঁছেছি, সে এসে বললো যে এরকম ছাত্র নেতাদের বাড়িতে খুঁজতেছে, হ্যাঁ আপনি এখানে থাকেন না। হ্যাঁ তো মানে মতি ভাই তখন সদ্য বিবাহিত, খুব আতঙ্কিত হয়ে গেল। তা আমি বললাম যে কী করি তাহলে, আর তখনকার মতো ঢাকা শহরে আমাদের জন্য খুব পরিচিত জায়গা ছিল না যে আচ্ছা এই বাড়ি শিফট করে আরেক বাড়ি যাই। তো আমি দেখলাম যে হাতে সময় আছে তখন 15-20 মিনিট, কারফিউ হয় না। তা আমি ওইটা নিয়ে বললাম যে আমি ওই পাড়ে চলে যাই, ওদের থেকে ঠিকানা নিয়ে আমি বেরোলাম, এবং এই রাস্তা দিয়ে কলাবাগানের কাছে এসে একটা রিক্সা পেলাম, ঊর্ধ্বশ্বাসে সেজেছে, তুমি কোদিকে যাবো, আমরা লালবাগ। আমার একটা এই ধারণা হলো যে নিউ মার্কেটটা ছাড়িয়ে পুরানো ঢাকার দিকে গেলে মানে কারফিউ থাকেও কার যাই থাক, হ্যাঁ ওই দিক দিয়ে নদী পার হয়ে আমি জিঞ্জিরাতে চলে আসতে পারবো। পরে আমি মানে ওই রিক্সাটা আমার ওদিকেই যাচ্ছে ঘটনাক্রমে। তো আমি কিল্লার মোড় যেটাকে বলে ওখানে নামলাম, নেমে তারপরে কিল্লার মোড়ের থেকে এই যে ওই জায়গাটার এখন কি নাম হয়েছে, যে চর এলাকা কি বলে এটাকে, কামরাঙ্গীর চর। তো ওই কামরাঙ্গীর চর দিয়ে হেঁটে তারপরে জিঞ্জিরা মানে কলাতের ওই দিকটায় গেলাম। এবং অনেক লোক যাচ্ছিল, আমি তো একা, যখন আমি ওখানে গিয়ে যখন দেখি তখন দেখি যে মানে লোকের স্রোত যাচ্ছে, ছেলে মেয়ে বুড়ো কোনো অসংখ্য লোক। এবং
ওখানে যখন আমরা নামলাম তখন এই চরের মতো তো কোথাও ডিচ কোথাও এরকম একটু উঁচু, তা এইখানে গিয়ে তখন আমার সাথে দেখা হচ্ছে আপনার মধু ক্যান্টিনের একটা বেড়া ছিল, ও আমাদের মধুদার ছেলে, হ্যাঁ মধুদার ছেলেটার সাথে আমার দেখা। ও তো হাউ হাউ করে কেঁদে দিল যে ওদের সমস্ত ফ্যামিলিকে মেরে ফেলছে। হ্যাঁ, এটা মাত্র হলে যে তারপরে তো আমি ওই ওর কাছে তখন শুনলাম যে তো তুমি কোথায় যাচ্ছ, যে আমি দেখি কোথাও কলাতিয়া ওইদিকে যাবো টাবো। তা আমরা যখন ওখানে নামলাম, হ্যাঁ মানে ইয়ের থেকে লালবাগের কিল্লার মোড় থেকে, তারপরে তো একটু ওই নদীর ঢালের মধ্যে, ইন দি মিন টাইম ওই উপরের জায়গাটায় হ্যাঁ একটা সাজোয়া গাড়ি এসে একবারে সমানে বরাবর গুলি চললো। হ্যাঁ একেবারে মব যাচ্ছে, তো হাজার হাজার মানুষ মব যাচ্ছে। তো আমরা তো ওই ডিচের মধ্যে শুয়ে পড়লাম তাৎক্ষণিকভাবে। তো বেশ কিছুক্ষণ শুয়ে থেকে তারপরে যখন দেখলাম যে ওরা চলে গেল, আবার উঠলাম এবং ওর মধ্যেই দেখলাম যে কারো কারো মানে খুব কেউ গুলি লেগে ওখানে হাত কাতরাচ্ছে ইত্যাদি। কিন্তু মানবিকতাও দেখলাম যে রাস্তার মধ্যে সবাই বসে আছে পানি নিয়ে নিয়ে, হ্যাঁ আপনার খাওয়া নিয়ে, অনেকে সাহায্য করলো। তারপরে নৌকো দিয়ে, কোনো নৌকো মাঝি পয়সা নিল না, পার হয়ে তারপর আমি কলাতিয়াতে একটা বাড়িতে আসলাম। আর 27 তারিখ রাতটা আমি ওখানে থাকলাম। তারপরে আমরা একটু গ্যাপ দিয়ে রেজ ভাই, তারপরে কিভাবে আপনারা মুক্তিযুদ্ধ সংগঠিত করলেন এবং কি করলেন? আমাদের পার্সোনালি আমার জন্য কিছুটা হয়েছিল যে আমি ঢাকার থেকে 27 তারিখে রাতে গেলাম, 28 তারিখে হেঁটে আমার বাড়ি বিক্রমপুরের মানে কনকসারে পৌঁছালাম। এবং ফলে আমি আমার তৎকালীন পার্টি এবং ছাত্র ইউনিয়নের লিডারশিপের সাথে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে গেলাম। তো ন্যাচারালি বাড়ি গিয়ে 2 দিন পরেই হাজার হাজার লোক তখন মানে ঢাকা শহর ছেড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো সেটা কিছুটা অর্গানাইজ করার কাজে সহায়তা করলাম, যে মানুষগুলো বিশেষ ফরিদপুর এইদিক ওদিক যাচ্ছে, আমাদের এলাকায়ও তো কিছু লোক উঠলো, তাদের টাকার ব্যবস্থা করা। ফাইনালি কয়েকদিনের মধ্যে ইনিশিয়ালি দেখলাম যে ঢাকা থেকে সত্যেন্দা, বিখ্যাত উপন্যাসিক ছিলেন সত্যেন সেন, তারপরে জিতেন ঘোষ, এই ধরনের বেশ কিছু লোক তারা ওখানে গিয়ে বিক্রমপুরে আশ্রয় নিলেন। এবং জিতেনদাকে আমি পরে, উনি ওখান থেকে চলে গেলেন, আমাকে বললেন যে তুমি থাকো, আমি রায়পুরা দিয়ে একটু আগরতলার দিকে যাব। আগরতলার তখনকার যে মুখ্যমন্ত্রী ছিলেন সে ছিল জিতেন ঘোষের বিপ্লবী আন্দোলনের মানে বন্ধু। সুতরাং উনি ভাবলেন যে দেখি ওকে বলে টলে কিছু অস্ত্র টস্ত্র পাওয়া যায় কিনা। প্র্যাকটিক্যালি যদিও মানে ওনাকে আমি আগিয়ে দিলাম এবং উনি রায়পুরে গিয়ে দেখলেন যে হোল পার্টির লিডারশিপ এবং ছাত্র ইউনিয়ন নেতারা ওখানে গিয়ে জড়ো হয়েছে। পরে তারা তো, যেটুকু আমি পরে শুনেছি, যে তারা পরিকল্পিতভাবে ওখান থেকে আগরতলার দিকে গিয়েছেন। আমার উপরে দায়িত্ব পড়লো, ওখানে গিয়ে আমাকে আবার খবর পাঠালেন যে এই সত্যেন্দা আছে, সত্যেন্দাকে তুমি পাঠানোর ব্যবস্থা করো। তা আমি সত্যেন্দাকে পাঠানোর ব্যবস্থা করলাম এবং বললো যে আমরা সবাই চলে এসেছি, তো এখন এখানে কেউ নেই, সুতরাং তুমি থেকে যাও। তা আমি এই নির্দেশ পাওয়ার পরে আমি থেকে গেলাম। থেকে গিয়ে আমি মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ অঞ্চলে, গ্রামাঞ্চল দিয়ে ঘুরে আমাদের ছাত্র ইউনিয়ন যুবক তরুণদেরকে বা যারা ন্যাপের লোক ছিল, গোপনে কমিউনিস্ট পার্টির লোকজন ছিল, তাদেরকে আমরা ইনিশিয়ালি বসে না থেকে তাদেরকে বিভিন্নভাবে অর্গানাইজ করার একটা উদ্যোগ নিলাম। যদিও তখনও কেন্দ্রীয়ভাবে মুক্তিযুদ্ধে যাওয়া কবে কী হবে না হবে এগুলো তখনও কিছু ফাইনালাইজড হয় নাই। তো বিভিন্ন জায়গায় এটা আমি যাওয়ার সাথে সাথেই, আমি যাওয়ারও আগে সত্যেন্দাই কাজটা শুরু করে দিয়েছিলেন। ওটাকে আমি হাল ধরলাম এবং আমি বলা যায় যে গোটা এপ্রিল মাস আমি বিক্রমপুর এবং মানিকগঞ্জে চষে বেড়ালাম। তারপরে মে মাসের দিকে যখন আমি এই প্রায় 1 মাসের মধ্যে কোনো যোগাযোগ পাচ্ছি না, তখন এখন এপিতে ব্যুরো চিফ ফরিদ হোসেন, তো ওকে নিয়ে আমি ঢাকা এলাম যে আমরা দেখি কি করা যায়।
তো ঢাকায় আসা গেল নিরাপদ ছিল নাকি? আমরা 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 ডিসাইড করলাম যে আমরা আগরতলা যাব, যুদ্ধ করতে হবে। আর আমার বাবা, তিনি তো এক সময় প্রগতিশীল আন্দোলন করতেন, কমিউনিস্ট পার্টি করতেন, এবং উনি আমার উপরে খুব ক্ষিপ্ত, এবং উনি বললেন যে তোমাদের মতো তরুণরা বসে আছো বাড়িতে কাপুরুষ। প্র্যাকটিক্যালি বাবাই আমাদেরকে যাওয়ার জন্য আরও বেশি করে চাপ দিলেন, এবং আমাকে আর ফরিদকে অনেক দূর পর্যন্ত একা একা এগিয়ে দিলেন যে যাও। আমরা মোটামুটি স্থির করলাম যে আমরা আগরতলা যাব। কিন্তু আমি এর আগে ভাবলাম যে ঢাকায় যেহেতু আমার একটা মানে পয়েন্ট ছিল, যোগাযোগের একটা জায়গা ছিল, যে আমি ওখান থেকে কোনো মেসেজ আসছে কিনা জেনে যাই। তো চলো আমরা ঢাকায় যাই রিস্ক নিয়ে, ঢাকায় গিয়ে তারপরে আমি যখন আমি দেখছি যে আমার এখানে আসে, আমি এবং ফরিদ 16 তারিখ মে মাসের আমি আবার ঢাকায় ব্যাক করলাম, এবং ঢাকায় ব্যাক করলাম। পরে উনি জয়েন্ট সেক্রেটারি হয়েছিলেন মতিউর রহমান, গাজী মতিউর রহমান, তার ওখানে আমি উঠলাম। তখন খিলগাঁও স্কুলে তিনি শিক্ষকতা করতেন ওই পার্টিকুলার পিরিয়ডে। তারপরে ওখানে যাওয়ার পরে আমি ফরাদ ভাইয়ের চিঠি এবং মানে করিম ভাই বলতাম তখন আমরা, জ্ঞান চক্রবর্তীর চিঠি পেলাম। তারা বিস্তারিত লিখলেন যে আমাদের সকলেই চলে এসছে, তুমি এসো না, বরং এখান থেকে লোকজন রিক্রুট করে পাঠাতে হবে, এবং মুক্তিযোদ্ধা যদি আমরা পাঠাই পরে তাদের থাকার ব্যবস্থা করতে তোমার আসার দরকার নেই। হ্যাঁ, ফলে আমি এবং ফরিদ আবার ঢাকাতে কয়েকদিন দেখলাম যে ঢাকাতে আমরা থেকে ঢাকা আসি, আমরা যাত্রা স্থগিত, এই যে আমি করে আমরা চলে এলাম নিজে ঢাকায় আসা এবং যাওয়া কোনো রিস্ক হ্যাঁ। হয়? আচ্ছা, ওই সময়টায় ওই সময়টা আর খুব বেশি কোনো ইয়ের মধ্যে রিস্কের মধ্যে আমি পড়িনি। কিন্তু আমরা পরে আমি বহুবার ফ্রিকুয়েন্টলি আমি ঢাকায় এসেছি, এবং সেটা খুবই কিছু থ্রিলিং এক্সপিরিয়েন্স আমার আছে। কিরকম? হ্যাঁ, পরে যখন আমরা এইসব অর্গানাইজ করছি, এবং প্র্যাকটিক্যালি হচ্ছে রিক্রুটমেন্ট, প্রথম কাজ হচ্ছে কিছু অর্গানাইজ করা, কিছু রিক্রুট করা। আরেকটা কথা আপনাকে বলি, রিক্রুট করে আগরতলায় পাঠানো। হ্যাঁ, রিক্রুট করে আগরতলায় পাঠাবো। আর ওই সময় আমি পার্টির কাছ থেকে যেটা চিঠি পেলাম সেটা হচ্ছে যে দেখো, এটা তো একটা লং স্ট্রাগল হবে, এটা ভিয়েতনামের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে, এটা হঠাৎ করে উত্তেজিত হওয়ার দরকার নেই, আমাদেরকে সে দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে এইটা ধরে নিয়ে একটা অর্গানাইজেশনাল প্রিপারেশন এখানে করতে হবে। সুতরাং অন্যান্য মুক্তিযোদ্ধা গ্রুপগুলোর সাথে আমাদের ডিফারেন্সটা ছিল এই যে আমরা তাৎক্ষণিকভাবে কোনো অপারেশনের দিকে না গিয়ে আমরা কিছুটা বলা যায় যে কতগুলো সামাজিক কর্মকাণ্ড আমরা একটা পর্যায়ে ভাবলাম যে যেহেতু লং রান স্ট্রাগল, কাজে স্কুল কলেজগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে, সেইখানে আমরা রিক্রুটমেন্ট কবে হবে জানি না, লিস্ট করতেছি। পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা কিছু প্রাইমারি শিক্ষাটা আমরা চালু করি। অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা গ্রামে গিয়ে বসে আছে, সবাই তো মুক্তিযুদ্ধে যাবে এরকম না, বা শিক্ষকরাও বসে আছে। কাজে আমরা এই পুরো বিক্রমপুর অঞ্চল, নবাবগঞ্জ অঞ্চল এবং মানিকগঞ্জের কিছু কিছু অঞ্চল, সেখানে কিন্তু আমরা অনেকগুলো স্কুল, মানে বিশেষ করে প্রাইমারি স্কুলে যে ছোট মানে 1, 2, 3, 4 এই স্কুলগুলো বাড়িতে বাড়িতে আমরা চালু করলাম। মানে না, ওই স্কুলটা চালু করা না, কিন্তু পাড়াতে বসে এই শিক্ষাটা আমরা চালু করলাম। আরেকটা আমরা চালু করলাম, সেটা হচ্ছে যে কিছু মেডিকেলের ছাত্র, ডেন্টালের ছাত্র তারা ছিল, তার কোনো গ্রাম ডাক্তারও ছিল, তাদের বললাম আমরা বসে না থেকে প্রত্যেকে ফার্স্ট এড শিক্ষা দেন, এটা আমাদের পরে আমাদের কিছু কর্মীদের কাজে লাগতে পারে। তো ইনিশিয়ালি আমরা এরকম বেশ কিছু স্কুল আমরা চালু করলাম। হ্যাঁ, আর হচ্ছে আপনার ফার্স্ট এড। তারপর আমি এরকম ঢাকায় আমার আসা যাওয়া ছিল, হ্যাঁ, খবরাখবর এখানে আগরতলাতে। আমরা এই জায়গায় বলা দরকার যে আমরা ওই সময়টায় সেন্টার করেছিলাম। পরের আমার কাছে চিঠি আসলো যে আমার ঢাকা জেলাটা, তখনকার বৃহত্তর ঢাকা জেলাটাকে ভাগ করা হয়েছিল। একটা তো ছিল পূর্বাঞ্চল মানে রায়পুরা, এই যে নরসিংদী জেলার এই অঞ্চল, কাপাসিয়ার এই অঞ্চল, মানে এইটা নিয়ে একটা আমার উপরে দায়িত্ব পড়লো যে তুমি নারায়ণগঞ্জ শহর, নারায়ণগঞ্জের পূর্ব দিক না, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং
ঢাকা সদর মানে হচ্ছে এই যে মান্নানদের এলাকা জি। সহ মানিকগঞ্জ এই এলাকাতে যোগাযোগ করে। তো এইসব এলাকাতে ন্যাপের বা কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সাথে যোগাযোগ করে এটা আমরা তাদের সাথে আলাপ টালাপ করে মানিকগঞ্জে মূল দায়িত্ব পালন করেছিলেন আমাদের দিক থেকে, উনি মারা গেছেন। হ্যাঁ, প্রকাশ্যে ন্যাপ করতেন, ভিতরে কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির মেম্বার ছিলেন, হ্যাঁ, আনোয়ার চৌধুরী। হ্যাঁ, তারপরে প্রমথদা এখনও আছেন, তো উনি পরে অবশ্য আগরতলা চলে গেছিলেন, প্রমথদাও ছিলেন। খালেক মাস্টার খুব মানে তেভাগ আন্দোলনের একজনই হরিরামপুরে। হ্যাঁ, এই কয়েকজনকে নিয়ে আমরা মানে মানিকগঞ্জের একটা মানে পলিটিক্যাল লিডারশিপের একটা গ্রুপ আমরা করে দিই। আর ক্যাপ্টেন হালিম চৌধুরী উনি তো অলরেডি তার নিজের মতো করে কিন্তু একটা মেকানিজম করেছিলেন। ক্যাপ্টেন হালিম চৌধুরীর সাথে ওই মেকানিজমের সাথে আমাদের ছিল সমন্বয়, কারণ আমরা ক্যাপ্টেন হালিম চৌধুরী যেহেতু কমিউনিস্ট পার্টি না, উনি প্রকাশ্যে তখন ন্যাপ করতেন, সুতরাং কমিউনিস্ট পার্টির মেকানিজমে তাকে আনা যাবে না। উনি ওনার মতো করুক, ওনাকে সহযোগিতা করতে হবে এবং তার সাথে লিয়াজও করার জন্য আমরা দুজনকে নিয়োগ করলাম। একটা মানিকগঞ্জে এটা করলেন ইসে আনোয়ার চৌধুরী, হ্যাঁ, আর আমরা এই অঞ্চলের জন্য আমরা লিয়াজোর দায়িত্ব দিলাম আজিজুর রহমান ফকু। হ্যাঁ, আজিজ ভাই মানে চুড়াইনে বাড়ি, নবাবগঞ্জ থানার মধ্যে পড়েছে, সিরাজদিকার শ্রীনগরের মানে কোনাতে। ইনি একসময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, যখন ঢাকা কলেজ থেকে বহিষ্কার হয়েছিলেন। আমরা এখানে একটা টিম করলাম যেটাকে বলা যায় যে আমরা এখানে দেখব যে পূর্বাঞ্চলীয় মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড। হ্যাঁ, তো এই পূর্বাঞ্চলীয় কমান্ডের মধ্যে আজিজুর রহমান ফকু, আব্দুল জলিল কিছুদিন আগে কৃষক নেতা ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন, এবং আমরা তিনজন। সিরাজুম মুনির আমাদের একসময় খুব ভালো ছোট গল্প লিখতেন এবং তখনকার বৃহত্তর ঢাকা জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বেতিয়ারার যুদ্ধে উনি মারা যান। কাজী মুনির ভাই এটা ছিলেন। আর একজন হচ্ছে আব্দুল হামিদ খান মজলিস, তাকে নবগঞ্জ এলাকার, উনি চান মজলিস হিসেবে পরিচিত। এইরকম কিছু লোকজনকে নিয়ে করতাম, বাট এটার মেন হার্ডকোরটা ছিল আজিজ ভাই, আমি, জলিল ভাই, মনির ভাই। হ্যাঁ, আচ্ছা, একটু থামি তাহলে, একটু গরম, আবার একটু ফ্যানটা ছেড়ে দাও, কেমন একটু গরম হয়েছে চাল। আর আশাপা চলে যাওয়ার পরে আব্বা মানে কিছুটা কিছুটা অনিশ্চিতকর অবস্থার মধ্যে আমি চিন্তা করতে লাগলাম। এর মধ্যে আজাদ এসে একবার ঘুরে গেছিলো, তো পরে আর তখন আব্বা এর মধ্যে নিজেই অনিশ্চিত হয়ে পড়লো। সরকারি গভর্নমেন্ট অফিসে আব্বা তা আমাদেরকে পাঠিয়ে দিল। আর আমি মনে মনে অপেক্ষা করতেছিলাম যে একটা কিছু ঘোষণা যা হওয়ার দরকার, পাওয়ার দরকার, যার ভিত্তিতে যেখানেই থাকি না কেন সেখান থেকে একটা কাজ শুরু করতে হবে। এটা আমার মনে মনে প্রস্তুতি ছিল। তা আমরা 3 ভাই বোনে ছিলাম। তো ওই অবস্থাতে আমাদেরকে আব্বা নবাবগঞ্জে পাঠাতে হয়। আমি নবাবগঞ্জ শহরের উপরেই তখন আর কি। তো 17 এপ্রিল আমরা এখান থেকে গেছি, 13 এপ্রিল। 17 এপ্রিলে জানতে পারলাম যে বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে মুজিবনগরে। এই ঘোষণার পরপরই একটা রীতিমতো ছোটোখাটো রাতের বেলায় আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেল। তখন বুয়েটে পড়তো, ওইখানে কাছাকাছি একটা ছেলে ছিল, কি যেন নামটা ভুলে গেছে আমার, ঠিক এখন মনে নাই। সে আমার ছোটো ভাই, ও তো ভালো গান জানতো। তারপরে আমরা কয়েকজন মিলে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করে ফেললাম। কি জন্যে, যে আমাদের এখন একটা জায়গা হয়েছে যেখান থেকে আমরা শুরু করব। এতক্ষণ যা কিছু হয়েছে সেটা হলো ভিন্ন অবস্থা। তো এইরকম অবস্থাতে বেশি দিন গেল না, বোধহয় 23 তারিখ কি 24 তারিখে আর্মি চলে আসলো। ওই আর্মি আসা অবস্থা থেকে এর ভিতরে অনেক মজার ঘটনা ঘটছে। তো সব কিছু যখন শর্টে বলতেছি তখন শর্টে বলে ফেলি। ওখানে অনেকগুলো ঘটনা ঘটলো। ওই গ্রাম থেকে গ্রামান্তরে গেলাম, এদিকে ওদিকে নানান রকম জায়গায় আমরা নিজেরা কতগুলো এলাকাকে নির্মমভাবে যে মারলো, যেরকম পাল বাড়ি, তারপর জেলেপাড়া, মাঝিপাড়া, এদেরকে নিশ্চিহ্ন করে
ফায়ারিং করে ওই যে মারলো, সেই আওয়াজ আমরা পেলাম, কিন্তু তখন আমরা কোনো প্রতিরোধের কেউই পারতেছে না আর কি। তারপরে চলে যাওয়ার পরে নানা কায়দা কানুন করা হয় যে কিভাবে ওদেরকে জব্দ করা যাবে। মানে মেরে ফেলতেছে, তাতে যে কারোর যে দমে যাচ্ছে তা না, মনে হয় যে তারা অ্যাজ ইট ইজ আছে। তারপরে আব্বা এর মধ্যে লোক পাঠালো, খবর পাঠালো, আমাকে আবার ঢাকা নিয়ে আসলো। ঢাকায় যখন আসলাম তখন থেকে যে বাসস্থান চেঞ্জ হয়ে গেছে। আজিমপুর গভর্নমেন্ট কোয়ার্টারে খালু থাকতো, ও খালুর বাসাতে আব্বারা রয়েছে। আমাদেরকে আব্বা বললো যে শোনা যাচ্ছে যে বিআরটিসি, মানে বিআরটিসি না তো তখন হলো, হ্যাঁ ওই রকমই একটা কিছু হবে, ওই বাস ছাড়বে, সে যশোর দিকে যাবে। আব্বা মনে করতেছে যশোরে যাওয়াটা এখন প্রয়োজন, কারণ যশোরের খবরে তখন নানান ধরনের খবরাখবর আব্বার কাছে এসে পৌঁছে গেছে। তো ওই সময়ে আমাদের বাসাতে আরও কয়েকজন দেখা করতে গেছিল, তার মধ্যে একজন হচ্ছে কি যেন নাম ভুলে গেলাম এই মুহূর্তে, যাই হোক আমাদের এই পরিচিত পরিমণ্ডলের মধ্যে যোগাযোগ করলো। আমরা সম্ভবত 27 কি 28 তারিখে, মানে ফার্স্ট ট্রিপ গেল, সেকেন্ড ট্রিপে আমরা রওনা দিলাম। এবং যখন আমরা মিরপুর ঈশ্বরপুরে আসলাম পুলের কাছে, তখন ভীষণভাবে চার্জ হলো, মানে পুলিশের সব কিছু উল্টে পাল্টে দেখায়, মানে সাংঘাতিকভাবে। আরিচা পর্যন্ত খুব ভয়ানকভাবে আমরা আরিচা পার হয়ে নানার বাড়ি মাগুরাতে যেয়ে উঠলাম, নানার বাড়ি শহরে। সেখানে যেহেতু অন্যরকম একটা ঘটনা, এর মধ্যেই খবর পেলাম আমরা যে পরের দিন যে বাসটা ছেড়েছিল পুরা বাসের লোকজনকে মেরে ফেলে দিয়েছিল, ওইখানে মেরে নিচে ফেলে দিয়েছিল, ওরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা খুব আর্মি, পাক আর্মি প্রতিটা মানুষকে ধরে ধরে কেটে কেটে পানিতে ফেলে দিয়েছিল। এইভাবে নিউজটা আর কি পাওয়া গেল। তা আমরা যখন নানার বাসা খুঁজলাম, নানার বাসা তখন খুব ভয়ানক খারাপ অবস্থা, বাড়িতে কেউ থাকে না, মানে যে ওঠে ওরকম অবস্থার মধ্যে। আব্বা ওখান থেকে নিয়ে গেলো, বললো যে ঠিক আছে আমরা তো এখন পৌঁছালাম, রাতটা কোনো রকম কাটিয়ে ভোরবেলায় চলে যাব আরও প্রত্যন্ত গ্রামে। সাধারণ সাইকোলজিতে মানুষ তার প্রোটেকশনটা চিন্তা করতে করতে ওরকম অবস্থায় আসছে। তার প্রত্যন্ত অঞ্চল মানে কি ওই অঞ্চলে আর্মির গাড়িও যেতে পারে না, এরকমই একটা জায়গা আর কি চলে যাবো। নাম হচ্ছে হরে কৃষ্ণপুর। হরে কৃষ্ণপুর আমার জন্মভূমিও একদিকে, ওইখানে আমার জন্ম। আমরা সেই মধুমতি নদীর তীরে, তো ওইখানে চলে গেলাম আমরা সব ভাই বোন। ওখানে যেয়ে দেখি যে মেজো ভাবি আছে, বড় ভাই আছে, ভাবি আছে, মা আছে, আত্মীয় স্বজনরা সবাই ওখানে গেছে আর কি। ওই মুহূর্তে আমরা হরে কৃষ্ণপুরে যখন, তো চিন্তা করা হচ্ছে যে এই কাদার ভেতরে ওই পাক বাহিনী হাবড় ভেঙে এদিকে আসতে পারবে না, অর্থাৎ ওই দিক থেকে নিরাপদ রেখে কীভাবে অগ্রসর হওয়া যায় চিন্তা। কিন্তু এর মধ্যে দুঃখজনক খবর আসতে লাগলো যে ওই এলাকা ধরে ধরে দল গড়ে উঠতেছে, যারা কিনা পলিটিক্যালি সাপোর্ট করতেছে পাকিস্তান সৈন্যদের, আর যারা মুক্তিযোদ্ধা কিংবা এই ধরনের তাদের বিরুদ্ধে আর কি অ্যাটিটিউডটা নিচ্ছে। এই তখন নকশাল মতিন বলে আর কি নাম আসলো আর কি, ঠিক নকশাল না, চেয়ারম্যান, মানে চেয়ারম্যান খতম করা, চেয়ারম্যান খতম করো তাহলে দেশের এখন বাস্তব অবস্থা রয়েছে, ক্ষত করলে ক্ষমতা দখল করা যাবে, এরকম ধরনের একটা থিওরিতে। তোহা হক ভাই, মতিন ভাই, মতিন ভাই ছিল তাদের যে গ্রুপ দুই কুকুরের লড়াই, ওটা হ্যাঁ, ওই অঞ্চলে খুব ছিল আর কি। ওই সময়টা খুব ছিল। এরা কি মুক্তিযোদ্ধাদেরও মারতো? মুক্তিযোদ্ধাদেরও মারতো, এগেইনস্ট মুক্তিযোদ্ধা। পাকিস্তান বাহিনীকে সাপোর্ট করবে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করবে না, বরং মারবে, এরকম একটা ছিল। তারই একটা ব্যাপার কিছুদিন পর, মানে 15-20 দিন হয়ে গেছে, নিরবচ্ছিন্ন গ্রামের ওই অঞ্চলে প্রত্যন্ত, এবং কি হচ্ছে না হচ্ছে ছোট মামাও আসেন দেখেন, কিন্তু ওইরকম একটা যে কোনো একটা অবস্থা কারণে হয়তো আমরা সেখানে একটা সেফ ছিলাম। তো হঠাৎ করে আসলো, জানা গেল যে গোপনে যেহেতু আসতেছে, কয়েকজন এফএফ আসতেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কাকে কে নিয়ে, নাম হলো আমি, মেজো ভাবি, তার বাচ্চা, আমাদের সঙ্গে বড় ভাবিরও বোন ছিল 5 জন, ওদেরকে সহ আমার ছোট ভাই দুলু এবং আমার 2 চাচাতো ভাই, ওরাও আমাদের সঙ্গে আর কি রওনা দিলাম আমরা। যে বাসায় যে আমরা শেল্টার নিব সেই বাসাতে যেয়ে দেখি যে ওই চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে, ওই বাড়িতে জানাজা হচ্ছে। তো যাই হোক ওই বাসাতেও থাকলাম আমরা রাতে, পরের দিন ভোরবেলা ওখান থেকে রওনা দিয়ে
অবশেষে আমরা যে যখন বনগাঁ পৌঁছালাম জুনের 4 তারিখ হয়ে গেছে। তো আমার ফেলে হ্যাঁ দুটো কারণ ব্যাটারি সাউন্ড একটা দিয়ে চলে তার মধ্যে এটা একটা মানে ঘটনা দেখি নাই এটা। আমি বলছি এটা বর্ণনা করবেন। আর আপনার ওই সময় দেখার কোনো একটা মানে কোনো ভয়াবহ কোনো ঘটনা মনে করতে পারেন বা আপনার 38 বছর নিকটজনদের মধ্যে? আচ্ছা, ঘটনাটা দেখা না হলো জানা আর কি। আমরা যখন ঢাকা থেকে চলে গেছিলাম মাগুরাতে, তখন দেখলাম যে নানার বাসায় খুব খারাপ অবস্থা। না বললেও সবাই বললো যে গ্রামে চলে যাওয়া। তখন আমরা যখন গ্রামে যেয়ে পৌঁছালাম, কিন্তু ছোট মামা তখনও মামিকে পাঠায় নাই, মামি মাগুরা শহরেই রয়ে গেছে। তো এর মধ্যে মা ছোট মামাকে প্রত্যেক দিন একবেলা করে বকাবকি করে যে তুমি কেন এখন ওকে পাঠাচ্ছ না, ওকে পাঠাও, ওর কোলে বাচ্চা ইত্যাদি। এর মধ্যেই খুব খারাপ ঘটনা, সপ্তাহখানেকের মধ্যেই খুব খারাপ ঘটনা আসলো। ঘটনাটা হলো যে বাড়ি ঘেরাও দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছেলেটাকে ফেলে দেওয়া হয়েছিল, ওখান থেকে নানা উদ্ধার করেছে, মামির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার 2 দিন পরে খবর পাওয়া গেল তাকে মেরে তার লাশ ফুলের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং তার ব্যাগে তখন সে সময় অস্ত্র ছিল, আত্মরক্ষার জন্যই মূলত দেওয়া হয়েছিল। কারা করেছিল এটা মামাই দিয়েছিল। না না মেরেছিল কারা? মেরেছিল আলবদর রাজাকার, স্থানীয় যারা ছিল, পরবর্তীকালে আলবদর রাজাকার হিসেবে তারাই ডিক্লেয়ার দেয়। এবং এর বোধহয় সাক্ষী টাক্ষীরা আশেপাশে বাড়ির লোকের জন্য এখনও আছে, তারা জানে আর কি এই জিনিসটা নিয়ে আর কি বলার মতো আর কি। সায়দা নামে একটা মেয়ে ছিল, পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, এখন সম্ভবত অগ্রণী ব্যাংকে চাকরি করে। এর কাছ থেকে আমি আরও পরবর্তীকালে বিস্তারিত কথা শুনেছি। ব্রিজটা ছিল যেটা ওই কুমার নদীর, মাগুরা থেকে কুমার নদী পার হয়ে যে পানি কন্ট্রোল মানে ওই ওয়াটার কন্ট্রোল যে ব্রিজটা, ওই ব্রিজটা মেইন ব্রিজটা আর কি, সব ঢুকতে গিয়ে যে ব্রিজটা পড়ে এই ব্রিজটার এখানে আর কি ছিল। আমরা এটা শুনলাম আমাদের গ্রামে থাকা অবস্থায়, এবং যা শুনতে পেলাম যে কিছুদিনের মধ্যেই এই ওদিকেও আর্মি আসার সম্ভাবনা আছে। তখন কি করা যেতে পারে এই পরিকল্পনাগুলো আমরা তখন নিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা তখন বনগাঁতে যাওয়ার পরে আমি স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিত্ব, বিশেষ করে কমিউনিস্ট পার্টির লোকজন, সম্ভবত চক্রবর্তী পরিবার, নামগুলো এখন ঠিক মনে পড়ছে না, পরবর্তীকালে আসলে বলবো। তো ওই সময় আর কি তাদের সঙ্গে পরিচিত হলাম। সেই সময় সারা মানে বনগাঁ জুড়ে চোখের যে খারাপ অসুখের অবস্থা, তো নাম দিয়েছিল জয় বাংলা অসুখ নাম দিয়েছিল। কিন্তু কেমন করে যেন সৌভাগ্য কারণে আমার হলো না, আর সবারই হলো, এই ঘটনাটা ঘটলো আর কি। আমার চোখটা ঠিক থাকলো। কলকাতায় চলে যাবো এখন তখন? হ্যাঁ, না আমি যাচ্ছি তখন এখান থেকে ওদের সঙ্গে পরিচিত হয়ে আমি কলকাতাতে চলে আসলাম। কলকাতার পার্ক সার্কাসে কমিউনিস্ট পার্টির যেটা ড্যাম ছিল, মানে যেখানে কেন্দ্র করে হতো, এবং পার্টি একটা অফিস ছিল পার্ক সার্কাসে, ছাত্র ইউনিয়ন একটা অফিস ছিল, এবং ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, 3টে মিলিয়ে এই অফিসটা ছিল। এবং এই অফিসে তখন তৎকালীন আমার ছোট ভাই টুলু এই অফিসের মূল দায়িত্ব নিয়ে কাজ করছিল। তা আমি পার্টির সঙ্গে সবার সঙ্গে দেখা হলো যারা ছিল ওখান থেকে, তারপরে পার্টির সঙ্গে ওইখানে আমি কাজের সঙ্গে যোগাযোগ হয়ে গেল। মানে কাজের ভিত্তিটা হলো যেভাবে যে এখানে যারা আসছে বাংলাদেশ থেকে অনাগত, এমন অবস্থা হয়ে গেছে মানে কেউ অ্যাসেসমেন্টও করতে পারতেছে না কতজন মানুষ ওখান থেকে এবারে আসতে পারে, যারা উদ্বাস্ত চলে আসতেছে আর কি। মানে বলতে গেলে প্রত্যেক দিনই একদিনের থেকে আরেক দিনে 3 গুণ 4 গুণ সংখ্যায় লোক আসতেছে ক্রমাগত, এবং এই ক্রমাগত অবস্থানে সল্ট লেকের জায়গা ভরে গেছে। এবং এদের ভেতরে কী করণীয় যায়, কী করা যায় চিন্তা ভাবনা করে ভিত্তি করে, বিশেষ করে ছাত্র ফেডারেশন আর ওমেন্স ফেডারেশন তাদের উদ্যোগে কতগুলো কর্মসূচি ভাগ করা হয়। সেই সমস্ত জায়গায় হেনা দিয়ে আমাকে প্রথমে মিটিংগুলোতে নিয়ে গেছেন, তারপরে মিটিংগুলো থেকে ওনারাই উদ্যোগী হয়ে যেখানে ওনারা বাংলাদেশের ব্যাপারে কোনো মানে মিটিং সমাবেশ করতো সেখানে আমাকে নিয়ে যেত। এবং এই বিষয়ে ইলা মিত্র ছিল অগ্রগামী, উনি এসে আমাকে আবিষ্কার করলেন, উনিও ঝিনাইদহের মেয়ে, আমিও ঝিনাইদহের মেয়ে, অতএব আমরা
অকৃত্রিম, এবং এইভাবে আমাদের প্রথমে কাজ শুরু হলো। তারপরে কমলাদি, তারপরে এক সময়ে ওনাদের ওখানে ইভা ব্রাউন, তখন ছিল তৎকালীন ইন্টারন্যাশনাল ওমেন্স ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, উনি আসছিলেন, ওনার সঙ্গে আমাকে আলাপ করে। কাজ করতেন, কাজটা কি করতেন? কাজটা মূলত বলতে হবে যে বাংলাদেশের কি অবস্থা বিদ্যমান, বাংলাদেশের মানুষ কি করতেছে, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষের সর্বরকম সাহায্য শক্তি সংহত করার জন্য। এই আসলে তোমরা তো তখন আসলে এই ওখান থেকে ছাত্র ইউনিয়ন আমি আর একটু শর্ট করতেছি, তাহলে পরে হবে না আর কি, আমি আর একটু দূরেই আছি আর কি, আর একটু শর্ট করতেছি। তারপরে আমরা যেটা করতাম যে তখন ওই পত্রিকা বেরোলো পার্টির মুক্তিযুদ্ধ নামে পত্রিকা ডিস্ট্রিবিউশন, এগুলো ছিল সাধারণ প্ল্যাটফর্ম। আর টোটাল রাজনৈতিক মানে প্ল্যাটফর্মে যেটা কাজ করতো তখন হলো আমাদেরকে ইলাদি, কমলাদি ওনারা আর কি নিয়ে যেতেন, এবং প্রতিটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতাম। উপস্থিতে আমাকে এই জিনিসটা জানাতে হতো যে আমরা কেন মিটিং বড় ধরনের আর কি হতো। যেরকম কলকাতাকে বেশ দূরে গোবরডাঙ্গা, ওখানে আমার একটা ক্যাম্পও খোলা হয়েছিল। সেই গোবরডাঙ্গা ক্যাম্পে ট্রেন লাইন পার হয়ে যে আমাদেরকে দিতে হলো, আমরা গেলাম ওখানে, সেখানে বিশাল বড় অবস্থান। সে অবস্থায় আমার মনে আছে গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা যে মিটিংয়ে আমাদেরকে প্রথমে উঠতে দেবে না স্টেজে। তা আমি হাসতে বলছি তাহলে যে আমাদেরকে ডেকে পাঠালেন কী জন্য আর কি। তো বলছে আগে একটা কথা পরিষ্কার জবাব দিবেন, তারপরে আপনাদেরকে মঞ্চে উঠতে দেবো। তো বলছে কি বলেন, বঙ্গবন্ধু বেঁচে আছে কি নাই? তখন আমি একটু কৌশলী হয়ে জিনিসটাকে জানালাম যে বঙ্গবন্ধু যদি মারা যেত তাহলে অবশ্যই আমরা খবর পেতাম। আমরা কেউ সে খবর পাইনি যে বঙ্গবন্ধু মারা গেছে। তো ধরে নিতে পারি যে বঙ্গবন্ধু বেঁচে আছে, এবং বঙ্গবন্ধুকে যেহেতু শত্রু কবলিত, তাকে উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আজকে সেজন্যই সভা, এই বলেই তখন আর কি আমি তাদের কাছে স্বাগতম পেয়েছি, এবং যথেষ্ট মানুষের সাহায্য সহযোগিতা। সবচেয়ে বড় হলো যে এই যে মানুষ যাচ্ছিল এত বিশাল আকারে, তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে বাঁচিয়ে রাখার, তদারক করার ব্যাপক তখনও ইন্ডিয়ার সরকার নেয় নাই। কারণ এই অবস্থায় যে স্বেচ্ছাসেবক সমস্ত প্রতিষ্ঠানগুলো উদ্যোগী হয়ে কাজ করতেছিল, প্রায় 1.5 কোটি মানুষ সল্ট লেকে চলে গেছিল। আমার যেরকম আমি একটা বলি, একটা টেন্টের ভিতরে 34টা পরিবার, একটা তাঁবুর ভেতরে 34টা পরিবার, হ্যাঁ, এবং গাদাগাদি হয়ে রয়েছে। তাদের ঘটনাটা হলো কীরকমভাবে যে পানি তাদের নাই, লাফিয়ে বালুর উপরে লাফিয়ে সল্ট লেকটা কেবল বালু দিয়ে ভরেছে, ওর উপরে দিয়েছে। তো পানি বের করে মেয়েরা রাতের 3:30-3টার সময় গোসল করে, তার ভোর হলে পরে ছেলেরা এইভাবে ওইখান থেকে পানি চুয়ে নিয়ে আসে। আমি বলছি যে এত পানি কেন, মানে যে যেখানে পাচ্ছে একটু একটু করে পানি, বলছে এইটুকু পানি তো আমাদের সম্বল, আমাদের পরবর্তীকাল। অর্থাৎ এই অবস্থানটাকে সরজমিনে দেখে তাদের ব্যবস্থা করার জন্য আমাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের লড়াইয়ের লক্ষ্য নিতে হবে। এটা লেনিন ঠিক বলেছে, আমাদের মাথার মধ্যে তখন দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনাটাই বেশি ছিল যে লড়াইটা, কারণ তখনও পর্যন্ত ইন্দিরা সরকার বাংলাদেশে তখনও বলেনি কিছু। না বলার জন্যে শুধু আমরা চাপ সৃষ্টি করতে যাচ্ছি, এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরও একটা অবস্থান থেকে। আপনি কোন রিফিউজি ক্যাম্পে গিয়েছেন? রিফিউজি ক্যাম্প আমি সল্ট লেকের পুরাটাতেই আমি ঘুরে আসছি। ওখানে 2টো হাসপাতাল উদ্বোধন করা হয়েছিল। বাচ্চা যেমন 10 বছরের বাচ্চাকে দেখতে লাগতেছে 1.5 বছর কি 2 বছর, রিকেটি পজিশনে চলে গেছিল। এদেরকে সল্ট লেকের ওই কাহিনী তো সকলেই মোটামুটি জানেন। তুমি বললা যে ওই সময়ে পার্টি ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে মেয়েদেরকে ছাত্রদেরকে অর্গানাইজ করা, অ্যাওয়ারনেস ডেভেলপ করানো, মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করা, তারপরে ওখান থেকে রিক্রুট করে ট্রেনিং এ পাঠানো। এইখানে আমি একটু বলতেছি যে রিক্রুট হবে হলো আমাদের এইখান থেকে, যারা উদ্বাস্তু হিসেবে আসছে ওদের ওখান থেকে রিক্রুটিং হবে। এবং আমরা এখন কতজন প্রস্তুত আমরা লিস্ট করে ফেলেছিলাম, 350 মেয়ের তালিকা তৈরি করেছিলাম, এবং সেই 350 মেয়েকে প্রস্তুতি করাচ্ছি যারা বাংলাদেশেরই মেয়ে। এরা কি যুদ্ধের জন্য রিক্রুট না সেবিকা হবে? না, এরা যুদ্ধের জন্য রিক্রুট। এটা হলো বাস্তব আলাদা, এটা কোনো যে সেবা করার জন্য না। কিন্তু এই যে ধরনের যে
এগুলো খোলা হয়েছিল হাসপাতাল, সেখানেও কি করে কার্য পরিচালনা করা যায়, কাকে কাকে নিয়োগ করা যায়, কি বৃত্তান্ত, কি করা যায় না যায়, এগুলো ছিল। ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের মিটিং হলো আমাদের। ছাত্র ইউনিয়নের মিটিংয়ে কেন্দ্রীয় কমিটির থেকে সেলিম আসছিল ওখান থেকে, আর নুরুল ইসলাম ভাই আমাদের ইসেতেই ছিলেন। তো ওইখানে আমরা একটা পরিকল্পনা নিতে পারলাম। আর এই যখন আমাদের এই ডিসিশনগুলো আমরা এরকমভাবে করলো, মানে বিশেষ করে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মনীষ সিং স্বয়ং নিজেই ডিসিশন নিল যে এবারে রাখা প্রস্তুত হয়ে যান। কেন কি প্রস্তুত, যে এখন ট্রেনিং তো দিছিলেন, এবার ট্রেনিং দেওয়ান। হ্যাঁ, তখন বললো যে কতজন আপনারা পারবেন। আমি তখন বলছি যে 300-350 জন। বলছে ঠিক আছে তো তালিকা? আমি বলছি হ্যাঁ ঠিক আছে তালিকা। হ্যাঁ, তো এই তালিকা ঠিক করে তখন বললো যে ঠিক আছে, আমাদের আলাপ হয়েছে, আপনাকে লাগবে আর কি সপ্তাহখানেকের মধ্যেই। কিন্তু কোন মাস্টার সন্টন এখন আমার মনে নেই, আমি বলতে চাচ্ছি না। আপনারা কি করছিলেন তখন লেনিন ভাই? আপনারা একটু বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। লেনিন ভাই একটু বলুন দেখি। আমাদের তো একটা ছিল যে বললামই যে কিছু কিছু জায়গায় মানে সাংগঠনিক কাজকর্ম, রাজনৈতিকভাবে অর্গানাইজ করা, তারপরে রিক্রুটমেন্টের জন্য তালিকা করে রাখা, তোমাকে যখনই ডাক পড়বে। কারণ ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়নের যে যৌথ গেরিলা বাহিনী হয়েছিল, আপনারা জানেন সেটা ট্রেনিংয়ের ফ্যাসিলিটিসটা পেয়েছিল অনেক পরে। হ্যাঁ, যেটা এফএফ বা অন্যান্যরা যে প্রথম দিকে পেয়ে যায়। তো আমাকে এখান থেকে বলা হলো যে তোমরা স্থানীয়ভাবে কিছু ট্রেনিং, আমরা লোকালি কিছু জায়গায় ট্রেনিং হয়েছে, তারা নানানভাবে এফএফ এর সাথে যুক্ত হয়েছে, সেটা একটা কোঅর্ডিনেট আমরা করতাম, যারা লোকাল ট্রেন্ড এবং লোকালি মুক্তিযোদ্ধাদের সাথে কাজ করছে। কিন্তু আমাদের ভারতে ট্রেনিংয়ের জন্য পাঠানোর এই প্রক্রিয়াটা আমাদের একটা মেজর প্রক্রিয়া ছিল। আরেকটা যেটা আমি বলেছিলাম যে মানে জনগণের মধ্যে যেহেতু দীর্ঘমেয়াদী, সেই জন্য আমরা মুক্তি কমিটি নাম দিয়ে বিভিন্ন ইউনিয়নে, কারণ ইউনিয়নে লোকাল গভর্নমেন্টটা কিন্তু নন ফাংশনিং ছিল। হ্যাঁ, সুতরাং ওইখানে দীর্ঘমেয়াদী কতগুলো সোশ্যাল ওয়ার্ক করার জন্য, সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে মানে পরিচয় থাকে, চালু থাকে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে ইউনিয়ন ভিত্তিতে মুক্তি কমিটি নাম দিয়ে দলমত নির্বিশেষে এটা করেছিলাম। এটা খুবই স্বাভাবিক ছিল যে মূল দল আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আলাদা প্যারালাল কোনো কমিটি আমাদের করতে পারতাম না। কিন্তু আমাদের কৌশলটা ছিল যে ওখানকার স্থানীয় গণ্যমান্য যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষের, তাদেরকে নিয়ে এই ধরনের কমিটি করো, যেটা তারা লোকাল সেলফ গভর্নমেন্টের মতো মুক্তিযুদ্ধ চলাকালে কাজটা করবে, এবং তার মধ্যে যদি পারো আমাদের নিজেদের লোক কিছু কিছু ঢুকে পড়ো। যার ফলে আমরা নবাবগঞ্জ, সিরাজদি খান, শ্রীনগর, লোহজং, টঙ্গিবাড়ি, এই মানে থানাগুলোতে আমরা বেশ কিছু জায়গায় এটা করেছিলাম। আমি যেহেতু বললাম যে আমার দায়িত্ব ছিল এবং আমি পার্টির দিক থেকে সর্বোচ্চ দেখার দায়িত্ব ছিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, মানে তখনকার সদর ঢাকা এবং মানিকগঞ্জ। তো এই জায়গাগুলোতে একটা সময় যেত একটা কোঅর্ডিনেশনের জন্য। ঢাকাতেও কিন্তু আমাদের একটা ব্যাচ ছিল, এবং এটা ইতিহাসের জন্য বলা দরকার। ঢাকাতে সেই সময় ইঞ্জিনিয়ার আবুল কাশেম একসময় ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, মফিদুল হক আমাদের, হ্যাঁ, কাজী ভাই বলে একজন পার্টি দিয়েছিলেন, এখানে আমেরিকাতে আছেন, তিনি, গাজী মতিউর রহমান, হ্যাঁ, আর আরেকজন শিক্ষক, উনি মারা গেছেন সাভারের। এরা মিলে এখানে ঢাকাটাকে কোঅর্ডিনেট করতেন আর কি, এখানে ঢাকা শহরের যে কর্মকাণ্ডগুলো। মতির বাসা ছিল আমাদের একটা ড্যান, হ্যাঁ, এবং মতির বাসা থেকে কেন্দ্র করে এখান থেকেও কিছু কর্মকাণ্ড, সেটা পরবর্তীতে যুদ্ধ কাজও হতো, প্রচারের প্রোপাগান্ডা কাজও হতো, সেগুলো করা হয়েছে। আমরা ওই অঞ্চলে এগুলো করলাম। আমি প্রথম লোক পাঠানোর অনুমতি পেলাম অগাস্ট মাসে। হ্যাঁ, সেখানে আমি প্রথমে 3-4 জনের ছোট্ট একটা টিম পাঠাই। আর আমাদের ওখানে আগরতলার সাথে রেগুলার লিয়াজও রাখার জন্য আমরা 2জনকে ঠিক করি কোরিয়ার হিসাবে। হ্যাঁ, একজন ছিল তেভাগা আন্দোলন খ্যাত একজন কৃষক নেতা, তখনও তার বয়স প্রায় 70, হ্যাঁ, শাহেদ আলী মিয়া, আর ছিল আমাদের কৃষক কর্মী জলিল। এরা খুবই সাহসী, এবং আমাদের এখান থেকে লোক নিয়ে যাওয়া, কোনো খবর নিয়ে যাওয়া, যেমন তারা যেতেন। আবার আগরতলার থেকে ওই যে প্রচারপত্র, কমিউনিস্ট পার্টির
প্রচারপত্র, লিফলেট ইত্যাদি এগুলো নিয়ে তারা এখানে আসতেন। অগাস্ট মাসে আমরা প্রথম ব্যাচ পাঠাই। সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্ট দিকে একটা ব্যাচ ট্রেন আমাদের মানে ট্রেনিং প্রাপ্ত একটা ব্যাচ এখানে পাঠানো হলো। এবং আমাদের হেডকোয়ার্টারটা ছিল চুড়াইন গ্রামে। চুড়াইন গ্রামটা হচ্ছে সিরাজদিখান থানা, নবাবগঞ্জ থানা এবং এই শ্রীনগর থানার জাস্ট এই 3টা থানার একটা মুখোমুখি। এই শিবরামপুর চুড়াইন এই জায়গাটাই শিবরামপুর, কখনো চুড়াইন, এই জায়গাটায় আমরা থাকতাম। কারণ এইটা কোনো থানাই কন্ট্রোল করতো না, এক ধরনের 3টা ইয়ে ছিল। ভৌগোলিক দিক থেকেও পটে সুবিধা ছিল। তো ওইখানে ওরা আসার পরে ওদেরকে আবার আমাদের মানে থাকার ব্যবস্থা করা এবং ঢাকাতে তখন পাঠিয়ে দিলাম। ঢাকাতে তারা কতগুলো অপারেশন করেছে। এই ঢাকাতে বেশ কিছু অপারেশনে তারা আমাদের ওই একমাত্র ব্যাচ যেটা প্রথমে মতির বাড়িতে ওঠে, হ্যাঁ, এই শুক্রাবাদের বাসাতে, তারপর ওখান থেকে ওরা আরও 2টা জায়গায় ওখানে চলে যায়। আর এরপরে আমরা আরও বেশ কিছু রিক্রুট করে লোকজন আমি শুনেছেন যে আপনি অনেক সময় এই ছোট মোল্লা ড্রেস পরে করে ঢাকায় ঢুকতেন, কিভাবে ওটা? হ্যাঁ, এটা হতো কি, যেহেতু ঢাকার সাথে যোগাযোগটা আমি ফিজিক্যালি আমার নিজের রাখতে হতো, তো মুক্তিযুদ্ধের ওই সময়টা পরে দেখলাম যে তরুণদেরকে যেখানে দেখছে সেখানে ধরছে, হ্যাঁ, সেই কারণে আমি বেশ দাড়ি টাড়ি রেখে তালেবেলামের মতো, হ্যাঁ, টুপি পরে লুঙ্গি পরা, আবার একটা আইডেন্টিটি কার্ড রাখতে হতো। আমার এক আত্মীয় নারায়ণগঞ্জে তার কাপড়ের ব্যবসা ছিল, সেই দোকানের কর্মচারী হিসাবে ওটার উপরে একটা আইডি কার্ড করে আমি ঢাকায় এসেছি। কোন দিক দিয়ে আসতেন? ঢাকাতে আমি 2ভাবে এসেছি। কখনো লঞ্চে চলে আসতাম সাধারণ যাত্রী হিসাবে, সদরঘাটে নামতাম। কখনো নৌকোয় আসতাম, গয়না নৌকা ছিল তখন, হ্যাঁ। আসতেন চেক করতো না? না, এইখানে কোনো চেকের পড়ি নেই, আমি চেকে পড়েছি অন্য জায়গায়। আর কখনো যখন আমি কোনো জিনিস বহন করতাম, যে ওই যে আগরতলা থেকে যেগুলো এখানে পাঠাতো, এই লিটারেচার অথবা অন্য কোনো চিঠিপত্র, তখন আমি কলাতিয়া দিয়ে, অর্থাৎ হেঁটে এই দিক দিয়ে এসে কলাতিয়া আমাদের একটা ড্যাম ছিল, সেখান দিয়ে মোহাম্মদপুর দিয়ে আমি ঢাকায় ঢুকতাম, হ্যাঁ। এবং ওখানে শহীদ নামে আর একটা ছেলে ছিল, এখানে আমাদের যোগাযোগ ছিল। তো এরকম 2-3 জনের নিয়ে আমরা এখানে ঢাকায় নির্দিষ্ট জায়গায় ওটা পৌঁছানোর ব্যবস্থা করতাম। ঢাকাতে আমার এক্সপিরিয়েন্স হলো, আমি একবার ঢাকার থেকে আমাদের ঠিক হলো যে আমাকে একটা সাইক্লোস্টাইল মেশিন, হ্যাঁ, এইটা সেক্রেটারিয়েট থেকে যেভাবেই হোক আমাদের কিছু লোকজন বন্ধুবান্ধব তারা এটা সেক্রেটারিয়েট থেকে বের করেছে। সাইক্লোস্টাইল মেশিনটা আমাকে নিয়ে আসতে হবে এলাকাতে, যাতে ওখানে ওই আপনারা দেখেন যে এরকম নিজেরাই যে সাইক্লোস্টাইল করা প্রচুর প্রচারপত্র এগুলো আমরা খুব বিতরণ করেছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে, এটার মধ্যে আছে শান্তি কমিটির দালাল ও রাজাকাররা হুঁশিয়ার, আর পেছনে আছে এটা এই যে আবু তালেব, এটা ছদ্মনাম আমার দেওয়া, আমারই হাতের লেখা, বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ, বিক্রমপুর এলাকা। কি বক্তব্য ছিল আপনাদের এটার মধ্যে? যে ওই তখন ওই রাজাকারদেরকে রাজাকার মনে করে, মানে জোর করে রাজাকার করছে। আমাদের ওই অঞ্চলে খুব বেশি রাজাকার হয়নি, কিন্তু এই জোর জবরদস্তি করে রাজাকার হচ্ছে, সেটাকেই সতর্ক করে দিয়ে যে রাজাকার হয়েও না, তার পরিণতি কী হবে, হ্যাঁ, সেই ব্যাপারে একটা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমরা এইটা একটা সাধারণ লিফলেট তখন এটা বিতরণ করি। এই সাইক্লোস্টাইলটা নেওয়ার জন্য, হ্যাঁ, আমাকে অনেকগুলো ইসলামী বই কিনতে হলো পুরানো ঢাকার থেকে, হ্যাঁ, ওই যে বাংলা বাজার থেকে। এবং আমি ওখানে দেখালাম যে আমি একজন ইসলামী বইয়ের দোকান করি, সুতরাং ওই বইয়ের পেটির মধ্যে সাইক্লোস্টাইল মেশিনটা মাঝখানে বসানো। ওটা ছিল চাইনিজ সাইক্লোস্টাইল, হ্যাঁ, 2 ভাগে ওটাকে একটু ভেঙে মানে ইয়ে করা হলো। তা আমি মানে তো তখনও কিন্তু ঢাকাতে ওই অপারেশন, অর্থাৎ মুক্তিযোদ্ধারা ঠিক এটা মানে সেপ্টেম্বরের দিকে হবে। তো আমার কথা ছিল যে আমি ওখান থেকে পার হয়ে আসব এবং আমাদের এই যে এই জিঞ্জিরাতে এখান থেকে একটা ছোট ট্রলার মানে লঞ্চের মতো এটা রেডি থাকবে, ওখানে পর্যন্ত আমি নিয়ে আসব। আমাকে পুরোনো পল্টনে মোড়টায়, হ্যাঁ, এখানে প্রথম ধরলো। আমি তো তখন
একেবারে যে কোনোটা হতে পারে, তবে তখন ওই যে ইয়েরা ছিল রাস্তায় রাস্তায় এই পাকিস্তান থেকে আনা বালুচ বা ওই যে ইয়ে, কাপ বা এনজার হ্যাঁ মিলিশিয়া, মিলিশিয়া হ্যাঁ। তো ওরা বইগুলো দেখলো, হ্যাঁ, আর ডিটেক্টর ছিল না, বইগুলো দেখলো, হ্যাঁ, ইয়ে কিয়া হয় কিতাব হয়, তো আরবি উর্দু লেখা আছে তো উপরে, বললাম যে আমি কিছু ওই ধরনের বই উপরে রেখেছি, হ্যাঁ, আরবি উর্দু মিলে। তো ওরা দেখলো যে কিতাব হয়, তারপরে উঠালো আসলে ভিতরে ওই যে স্কুটারের পেছনে এটা পরীক্ষা করে দেখে আচ্ছা আচ্ছা হুজুর যাইয়ে করে, তো হুজুর আমি কোনো রকমে ওই যাত্রা পার পেলাম। তো এই ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আমাকে অনেক সময় মানিকগঞ্জে যেতে হতো, তো এরকম হয়েছে যে লঞ্চে গেছি, একসাথে বসে আসি চুপচাপ, আর নামাজের সময় আমি নামাজ জানিও না ঠিক মতো, পড়তেও পারি না, কিন্তু নামাজের সময় তো দাঁড়াতে হবে, নাহলে ওই টুপির তো কোনো অর্থ থাকে না। তো যারা নামাজে গেছে তাদের সাথে নামাজে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু হুজুর চেহারাটা দেখতে ওরকম, তো তারা বলে যে আপনাকে ইমামতি করতে হবে, আমি তো মহা বিপদে। এরকম একাধিকবার হয়েছে। যাই হোক, বয়স্ক লোক পেয়ে কোনো রকমে মানে একটা ফতোয়া টতোয়া দিয়ে রক্ষা পেয়েছে এরকম। আরেকবার আমি এখান থেকে ঢাকা থেকে আমাদেরকে একটা পুরনো পিস্তল জোগাড় করে দিছিল, সেটাও এই বইয়ের প্যাকেটে করে নিয়ে যাওয়া হবে। আমাদের একটা মেয়ে খুব সাহসী ভূমিকা রেখেছিল, হ্যাঁ, সে আমাকে এটা পৌঁছে দেবে জিঞ্জিরা পর্যন্ত, হ্যাঁ, সেও ধরা পড়েছিল। এবং বলা যায় যে এক ধরনের প্রত্যুৎপন্ন মতিত্ব বলে না, তাৎক্ষণিক, হ্যাঁ, সেরকম বোরখা পরা মেয়ে ইত্যাদি, কিন্তু তার সাথে ইয়ে ছিল। তাকে যখন ওইটা ইয়ে করবে, তো ও কিছু ভাঙা উর্দু জানতো, এবং সেই উর্দু জানার পরে যে মুসলিম জানা না, তুমি গায়ের মধ্যে হাত দিচ্ছ, হ্যাঁ, আমি চিৎকার দেবো কোয়ে টোয়ে, কারণ চিৎকার ওকে মানে ধরা পড়লে এমনিতেও দিতে হতো। এই করার পরে আচ্ছা ঠিক আছে করে যা, ওর ওই পর্যন্ত দেয় না, এবং সে প্র্যাকটিক্যালি সেটা তার ইয়ের নিচে, আপনার সায়ার যেটাকে বলে আর কি, আন্ডারগার্মেন্টসের নিচে সেটা বেঁধে সে এই পারে এসছে। আমরা এই পারে অপেক্ষা করেছি, পরে এখান থেকে আমরা গিয়েছি। আমাদের একবার মেয়েটার নাম কি? ওর ডাক নামটা ছিল হচ্ছে রিনা, আমার যতদূর মনে পড়ে আর কি, মতির বাসায় ছিল। এটা কিন্তু সাহসী মেয়ের নামটা দেওয়া হ্যাঁ, উচিত। তো এই ঘটনাটা ঘটছে, এবং ওকে দিয়ে মাঝে মাঝে সেক্রেটারিয়েটেও এরকম লিফলেট বিলি করার জন্য পাঠানো হতো আর কি। তো এই তো এখানে ঢাকার অ্যাক্টিভিটির সাথে তো আমি ডাইরেক্টলি যুক্ত ছিলাম না, এদের সাথে আমার মিটিং টিটিং হতো, মতি ভাই, মফিদুল্লাহ এবং কাশেম ভাইদের সাথে বসে গোটা জেলার পরিকল্পনা নিয়ে কথা হতো। তারপরে এখানকারটা প্র্যাকটিক্যালি ওনারা কোঅর্ডিনেট করেছেন, ওনাদের সাথে কোঅর্ডিনেশনটা ছিল আমার। এবং আমরা ওইখানে এই রিক্রুটমেন্ট এবং শেষের দিকে আমরা একটা বড় দল এখান থেকে পাঠাই, একটা না বেশ কয়েকটা দলে পাঠাই। লাস্ট দলটা সম্ভবত আমার এখানে একটা আছে, যেটা খুব আমার জন্য একটা ট্রেজিক ঘটনাও বটে, যে যাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠালাম, সিরাজুম মুনির, আমি আসলাম ঢাকায়, তা আমি মুনিরের বাসায় উঠলাম, এর মধ্যে খবর আসলো যে জলিল ভাই এবং জলিল ভাই চলে এসছে, এবং ওখান থেকে খবর এসেছে যে যত দ্রুত পারো লোকজন পাঠাও। তা ওরা আমার জন্য অপেক্ষা করতেছিল, এবং নবাবগঞ্জ এই শেখরনগর ইউনিয়নের একটা পোড়ো বাড়িতে রাতের বেলা সব জড়ো করা হয়েছিল। এই তালিকাটা আমি দীর্ঘদিন পরে সেই তালিকাটা আমি আবিষ্কার করেছি, যে আমার কাছে সেই তালিকাটা আছে কারা, এবং রাত্রিবেলা গিয়ে তাদের উপরে আমার একটা ইয়ে ছিল, যে যেহেতু বললাম যে অন্যদের থেকে আলাদা, আমি অঞ্চলে পরিচিত ছিলাম মাসুদ ভাই, মানে এক এক জায়গায় এক এক নাম নিয়ে চলতে হতো, এবং আজও পর্যন্ত ওইখানে দেখা হলে মাসুদ ভাই বলে। হ্যাঁ, যেহেতু দীর্ঘমেয়াদী কমিউনিস্ট পার্টির প্ল্যান, কাজে খুবই এক্সপোজড হওয়া যাবে না। আবার রাত্রিবেলা এরা যাবে, কাজে এদেরকে একটা গেরিলা কায়দায় একটা ভাষণ টাষণ দিয়ে বিদায় করে দেবো। তো সেখানে আমার সাথে দেখা হলো আপনার সিরাজুম মুনির। সে তার যাওয়ার কথা না, কিন্তু সে তখন খুবই, তার পরিবারটা ছিল, তার বাবা ছিল এসবির লোক, এবং তার খুব যে আমি না গিয়ে পারবো না, আমাকে তুমি একবার যেতে দাও। এবং তাকে শেষ পর্যন্ত সে যেহেতু রেডি হয়ে এসছে, তাকে আমাকে যেতে দিতে হলো, এবং এই যাওয়াই তার শেষ যাওয়া হলো। এবং ধরা পড়ে, এবং তারা যখন ফিরে, এইটা ছিল এরা যায়
জলিল হলো 61 জন একসাথে নিয়ে গেছিল, হ্যাঁ, 61 16ই অক্টোবর। বাবা কম না, এই আমার 16 এটার অক্টোবর। মধ্যে আছে 16 অক্টোবরে 16ই অক্টোবরে ওরা এই নভেম্বরে মারা 61 জন আমি পাঠাই, যাদেরকে আগে আমরা কিন্তু ট্রেনিং দিয়েছি, স্কুলিং করেছি, হ্যাঁ, পলিটিক্যাল ক্লাস করেছি, সেই কাজটা এখান থেকে হয়ে গেছিল। এই 61 জনকে দিয়ে যখন ওরা ব্যাক করছিল 11ই নভেম্বর বেতিয়ারায়, কুমিল্লার বেতিয়ারার ওখানে আমার এখানে জলিল ছিল, আমার ইয়াফেস ভাই ছিল। ওই শাহেদ আলী ভাই ছিল। তারা আবার তখন হলো আরেক গ্রুপকে নিয়ে, অর্থাৎ সিরাজুল আজাদের নেতৃত্বে যে গ্রুপটা ছিল, হ্যাঁ, যারা অলরেডি সশস্ত্র যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে নিয়ে ইন্টাক করার জন্য এসেছিল। তারা এমবুশে পড়ে যায় ওখানে। আমার ইমিডিয়েট ছোট ভাই এখন ব্যাংকে আছে, তখন সে সেও ছিল। ছাত্র ইউনিয়ন করতো, সেও ছিল ওখানে। এবং যেটুকু আমি ঘটনা ইয়ের কাছ থেকে শুনেছি বিবরণ, আমাদের শাহেদ আলী চাচা, যে শাহেদ আলী চাচার জাস্ট আগে ছিল আজাদ ছিল গ্রুপ মানে গ্রুপ কমান্ডার। তা আজাদ পড়ে যাওয়ার পরে আজাদের পরেই ছিল আমার ছোট ভাইটা। উনি কি মনে করে বিপরীত দিকে ওই জায়গাটা আমি রেকি করে এসেছিলাম, পরে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিছে এবং উনিও ট্রেনিং করেছে। পরে এরা সেভ করে গেছে। আজাদ তো কেউ বলে ধরা পড়ছে, কেউ বলে স্পট ডেড হয়েছে। মনির ওখানে তো 11 জন, তার মধ্যে আজাদ আমার খুব প্রিয়। আর মুনির, সিরাজুল মুনির, মানে সে ছিল জহুরুল হকের আমাদের 1 বছরের সিনিয়র, বাংলা বিভাগে পড়তেন। এবং সিরাজুল মুনিরের ছোট গল্প, ভালো ছোট গল্প লিখতেন, যার ছোট গল্প আপনার 1900 স্বাধীনতার আগে বিভিন্ন পত্রপত্রিকা বেরোত, এবং মুক্তিযুদ্ধের পরে একটা 21শে ফেব্রুয়ারির সংকলন বেরিয়েছিল বাংলা একাডেমির, তার মধ্যেও কিন্তু মুনিরের গল্প মানে স্থান পেয়েছিল। এবং এটা আমার জন্য খুব দুঃখজনক যে এইটা হলো মনিরের এই ছবিটা উনি কি আছে। পড়তেন? উনি তখন মাস্টার্সের ফাইনাল ইয়ারে পড়তেন। আমরা ছিলাম মুক্তিযুদ্ধের সময় যে আমাদের অনার্স পরীক্ষা, হ্যাঁ, আর ও ছিল মাস্টার্স পরীক্ষার্থী বাংলাতে। তো ওর বাড়িও বিক্রমপুরেই ছিল আর কি। তো এই মনির ভাইয়ের মৃত্যু, এবং সেটা তো আরেক ঘটনা। যাই হোক, এই কবে বুঝতে পারলেন যে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে? কবে না? না, এইটা যখন আমরা পাঠাচ্ছি, তখন এখানে দেশের অভ্যন্তরে একরকম, আর ওইখানে তারা বলতেছে, থিওরি বলতেছে যে দীর্ঘমেয়াদী হবে। এখানকার অবস্থা তখন মানুষের সাইকোলজি, আমি তো গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম, এবং প্রায়শই আমার দীর্ঘকাল মুক্তিযুদ্ধের প্রায় বর্ষাকাল পুরোটা ছিল নৌকোয়। আমাদের একটা নৌকো ছিল, তার উপরে আমি একটা লিখেছি, হ্যাঁ, একটা মাঝি ছিল। তো ওরও মুক্তিযুদ্ধে যাওয়ার খুব আকাঙ্ক্ষা। আমি, জলিল এবং আজিজ ভাই, আমরা একটা নৌকোয় থাকতাম। একটা নৌকার মধ্যে আমাদের একটা দোনালার, আজিজ ভাইদের একটা দোনালা বন্দুক ছিল, আর ওই যে ঢাকা থেকে পাঠানো ওই পিস্তল, এই নিয়ে আমরা থাকতাম। এবং ওই অঞ্চলটা আপনি ওখানে জানেন যে বিক্রমপুরে একটা এলাকা ছিল, এটাকে বলে আড়িয়ল বিল। ওই বিলের মাঝে মাঝে হিজল গাছ থাকতো, হ্যাঁ। তো সেফলি থাকার জন্য কোনো পোড়ো বাড়ির ওখানে অথবা কোনো ঝোপঝাড়ের ওখানে নৌকাটা বেঁধে আমরা রাতটা ওইখানে কাটাতাম। তো পুরো প্রায় বর্ষাটা আমাদের এইভাবে কেটেছে। হ্যাঁ, আপনি এই যুদ্ধটা কি হয়েছিল? এগুলো পাক বাহিনী আসলে রিট্রিট করার সময়, হ্যাঁ, হ্যাঁ, এই বিভিন্ন জায়গায় ওদের উপরে আক্রমণগুলো হয়, আচ্ছা, হ্যাঁ, তখন হতাহত হয়েছিল? হ্যাঁ। তো এরকম রিপোর্ট আপনাকে লিখতে হতো না? এই রিপোর্টগুলো আমাকে দিয়েছিল তখন। ও আচ্ছা। আমরা তো ওই যে বললাম যে এই যুদ্ধটা এইটা হলো বলা যায় যে তখন তো মানুষ, ওই যে আপনি আপনার প্রশ্ন করেছিলেন যে আপনারা তখন ভাবছেন কিনা দীর্ঘমেয়াদী। আমরা যখন বুঝে পেলাম, মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকেই, শেষ দিকেই আমরা যখন দেখলাম যে আপনার জুন জুলাইয়ের দিকে, এপ্রিল জুন জুলাইয়ের দিকে গ্রামের দিকেও তারা যাচ্ছে, মানে সেনাবাহিনীর লোকজন। আমাদের বাড়ি আক্রান্ত হয়, গ্রামের বাড়ি, হ্যাঁ। তার 2 দিন আগে আমরা খবর পাই যে আমাদের বাড়িতে, মানে থানায় আর্মি গেছে, আমরা আমাদের বাড়ি
থেকে বেরিয়ে যাই। তারপরে এরা তো কয়েক মাস ছিল, শেষের দিকে সেপ্টেম্বর এবং অক্টোবরের দিকে থেকে কিন্তু গ্রামাঞ্চল থেকে হ্যাঁ পাকিস্তানি আর্মিকে উইথড্র করে নিয়ে আসতে থাকে, কিছু রাজাকার ছিল। তো এখানে মুন্সিগঞ্জ এলাকাতে একটা মান্দ্রার হাটে আছে একটা, ওখানে একটা যুদ্ধ হয়। আর গালিমপুর অর্থাৎ নবাবগঞ্জ থানা কেন্দ্রের যে পাক বাহিনী ছিল থানাতে যারা, তারা যখন রিট্রিট করতেছিল তখন তারা মুক্তিবাহিনীর দ্বারা আক্রান্ত হয়। এবং সেই আক্রান্তের ঘটনাটা এখানে প্রায় 8 দিনের মতো আমার কাছে যে রিপোর্ট আছে যে মানে তারাও যখন যাচ্ছে তখন গ্রাম পোড়াচ্ছে, হ্যাঁ, আর গ্রামের মানুষ মুক্তিযোদ্ধার সম্মিলিতভাবে সেই প্রতিরোধটা করেছিল। এবং এতে আমার নিজের চোখে দেখা যে গ্রামের কুলবুধর, এমন যখন পাক বাহিনীর ওরা রিট্রিট করতেছে, তারপরে ওদেরকে যখন ছত্রভঙ্গ করা দেওয়া হয়েছিল, একটা লঞ্চের মধ্যে যাচ্ছিল, সেই লঞ্চ আক্রান্ত হলো। তারপরে সাঁতরে উঠে আপনাদের মদনখালিতে এখানে আছে, মদনখালিতে সাঁতরে এসে উঠছে গ্রামের কুলবধূরা, হ্যাঁ, ওই যে নিয়ে কি বলে এটা, এই যে দা এবং আপনার খুন্তি, মানে বাড়ির বটির দা, এইগুলো নিয়ে এই মহিলারা ওই পাক আর্মির উপরে ঝাঁপে পড়ে তাকে হত্যা করেছে। হ্যাঁ, এই ধরনের এই যুদ্ধটা আপনার 25 তারিখে হচ্ছে নবাবগঞ্জের গালিমপুরে, হ্যাঁ, হ্যাঁ না 25শে সেপ্টেম্বর, এটা 25শে সেপ্টেম্বর, হ্যাঁ, ওখানে 42 জন পাক সেনা নিহত হয়। হ্যাঁ, তারপরে 27 তারিখে কোমরগঞ্জের নিকট মুক্তিবাহিনীর একটা লঞ্চ আক্রমণ করে ওদের। এই যুদ্ধে পাক সৈন্য নিহত হয়, 9 জন আহত হয়। তারপর 29শে সেপ্টেম্বরে 6টি পাক সৈন্যবাহী লঞ্চ ইসামতি নদী দিয়ে অগ্রসর, কারণ তখন তারা কাউন্টার অফেন্সিভ নেওয়ার জন্য চেষ্টা করছিল। তো এইটা ইসামতি নদী দিয়ে অগ্রসর হতে থাকে এবং এই সময় নোয়াদ্দার নিকট মুক্তিবাহিনী কর্তৃক আক্রান্ত হয়। এখানে 18 জন পাক সৈন্য নিহত হয়। তারপর কিছু অস্ত্র উদ্ধার হয়, আমাদেরও কিছু লোকজন ওখানে নিহত হয়। ওই একই বাহিনী 11 তারিখে মদনখালীর যে মুজাফফরপুরে যে 2 জন রাজাকারকে মানুষ ধরে হত্যা করে। আর স্পিডবোট আক্রান্ত হলে ওখান থেকে পাক বাহিনীর কিছু 1-2 জন সৈন্যকে ধরে নিয়ে, যেটা গ্রামবাসী মহিলারা এসে তাদেরকে মানে ওখান থেকে ধরে নিয়ে মারে। 30শে সেপ্টেম্বরে এরকম হয়, মুক্তিবাহিনীর নুরুল ইসলাম খানের গ্রুপ নবাবগঞ্জে পাক বাহিনীর ছাউনি আক্রমণ করে, ওখানে 11 জন পাক সেনা নিহত হয় এবং কয়েকজন রাজাকারকে বন্দী করে। 1 অক্টোবরে 5টি পাক সৈন্যবাহিনীর লঞ্চ বান্দুরা, কলাকুপা বান্দুরা, হ্যাঁ, সেখানে আক্রান্ত হয়। এটা কিন্তু একটা গ্রুপই না, এটা আবার ওই যে জয়পুরের মান্নানদের এলাকার, হ্যাঁ, এটা ডিটেলসটা আমি পাইনি, এটা মান্নানরাও বোধহয় এইগুলোর সাথে তখন যুক্ত ছিল। 2 অক্টোবরে হাসনাবাদ, হ্যাঁ, পাক বাহিনীর সাথে জঙ্গচয় 13 জন। আমার নিজের ধারণা হচ্ছে যে এই মৃত্যুর সংবাদ, যেখানে যে 8 দিনের যুদ্ধে মোট 106 জন শত্রু সৈন্য নিহত, বহু সংখ্যক আহত হয়, মাত্র 2 জন মুক্তিযোদ্ধা নিহত, 1 জন আহত হয়। এই 106 জন, এই সংখ্যাটার মানে তাৎক্ষণিক রিপোর্ট, তো এই সংখ্যাটা কিছু হেরফের হতে পারে, সেটা আমি জানি না। যাই হোক, এইটা এই রিট্রিট যখন তারা করছিল তখনই কিন্তু আমাদের কাছে অন্তত মানে পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তানি আর্মি তারা রিট্রিট করতেছে এবং এটা কালমিনেশনের দিকে যাবে, যদিও আমাদের পার্টির লাইন হচ্ছে দীর্ঘমেয়াদী। আর আমাদের কাজের শেষ পর্যায়ে বলা যায় যে আমাদের যখন মুক্তিবাহিনীর ছেলেরা আমাদেরটা আসছিল, তখন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা মানে থাকার ব্যবস্থা করি, রাখার ব্যবস্থা করি এবং তারা বিভিন্ন অপারেশনে জয়েন করার জন্য। বাট একমাত্র ঢাকার বেস ছাড়া অন্যগুলো খুব একটা সময় পায়নি। 14ই ডিসেম্বর আমাদের কাছে বড় মানে প্রথম আসে হচ্ছে 14ই ডিসেম্বর, সেটা ইয়ের নেতৃত্বে, তখন আমাদের ওসমান ভাই ছিলেন, তারপরে পঙ্কজ দা ছিলেন, হ্যাঁ,
তাদের নেতৃত্বে সেখানে সেই বাহিনীতে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে। তাদের একটা অংশ মাহবুব জামান একটা মুন্সিগঞ্জের থেকে যায়, ওরা মুন্সিগঞ্জ দিয়ে ঢাকায় আসে, আর সেলিমের নেতৃত্বে যেটা ছিল ব্যাস সেটা নবাবগঞ্জে আসে। এবং আমরা ওখানে আপনার ওই যে খাড়রা আছে না, সেই স্কুলে আমরা, মানে উনি চিনবে বলে ওনাকে বলছিলাম যে ওখানে একটা স্কুলে আমাদের তাদের ক্যাম্প আমরা করে দিই। আর ইন দি মিন টাইম তো গ্রাম বাংলা তো মুক্ত, হ্যাঁ, কারণ অক্টোবরের পরে কিন্তু অক্টোবরের ফার্স্ট উইকের পরে কিন্তু আর আমাদের এই ওই অঞ্চলে আর আর্মি আর থাকেনি, ওরা সব ঢাকায় রিট্রিট করেছে। সুতরাং আমরা অক্টোবরের পরে প্র্যাকটিক্যালি ফ্রিলি মুভ করেছি। আর আমাদের মুক্তিযোদ্ধারা আসলেন, প্রথম ব্যাচটা আসলেন 14 তারিখে, হ্যাঁ, সন্ধ্যায়। তাদের ওখানে থাকার ব্যবস্থা করলাম 15 তারিখে। এইদিকে তো যুদ্ধ লেগে গেছে। আর এরপরেরটা আসলো আপনার 15 তারিখে ইয়াফেজ ওসমান যেটার নেতৃত্বে ছিল। এই দুটো গ্রুপ এখানে আসে, বোধহয় তারা সব মিলিয়ে 150-200 মতো মুক্তিযোদ্ধা, ট্রেনিং প্রাপ্ত ইত্যাদি তারা ছিলেন। তা এদেরকে নিয়ে মজা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিকেলবেলা ওখানে একটা বাড়ি, আমাদের কর্মীর বাড়ি, হালিমের বাড়ি, হ্যাঁ, সেখানে মাঠে বসে আমরা 5 জন বসছি যে ঢাকায় এদেরকে কিভাবে আসবে। হ্যাঁ, একটা এখানে রেখে যাবে, তাদের রসদ আছে, অস্ত্র আছে, সব কিছু রেখে একটা গ্রুপ যাবে, কিভাবে যাবে ম্যাপ ট্যাপ নিয়ে বসছি। এবং সেখানে ছিলেন পঙ্কজ ভট্টাচার্য, ওসমান গনি, মুজাহিদুল ইসলাম সেলিম এবং হালিম ভাই, মানে পুরানো ঢাকার যে আমাদের ন্যাপ করতেন সর্দার হালিম, হ্যাঁ, সর্দার হালিম, আর আজিজ, জলিল এবং আমরাই কয়জন বসছিলাম। আমরা মানে যারা দেশের ভিতরে ছিলাম নেতৃস্থানীয়, আর অন্যরা যারা আসলেন তারা বসে ম্যাপ ট্যাপ নিয়ে কিভাবে আসবেন এই নিয়ে যখন আমরা আলোচনা মোটামুটি চূড়ান্ত করেছি যে এইভাবে ম্যাপ এইভাবে যাবে, আর তখন এই রেডিওতে হাতিয়ার ডাল দাও মানে ঈশের ঘোষণা হয়ে গেছে, এরা সারেন্ডার করেছে। তারপরে আর কি নিজেরাই হই হই করে ফুটে তো পরের দিন, হ্যাঁ, এটা 16 ডিসেম্বরে। কাজে 16 ডিসেম্বরে কিন্তু আমাদের নানপাস আমাদের এই গ্রুপের কেউ কিন্তু তখন ঢাকায় উপস্থিত ছিল না। হ্যাঁ, এটা 17 তারিখের, হ্যাঁ, 17 তারিখে মাহবুব তো মুন্সিগঞ্জ থেকে তাড়াতাড়ি আসতে পেরেছে। আর এরা তখন আমরা যখন পরে রাত্রেবেলা হয়েছে আনন্দ, মানে সবাই গোলাগুলি এটা ওইটা করে যখন আমরা শেষ করলাম, তখন আবার আমরা রাতে বসলাম যে তাহলে এখন কি করণীয়। তখন ঠিক হলো যে কিছু এই আমাদের কাছে কিছু আর্মস টার্মস এমিনেশন সব বহন করে নিয়ে যাওয়ার দরকার, এটা পরে নেওয়া যাবে, তো রান করো ঢাকাতে। তো তখন সিদ্ধান্ত হলো যে ভোর রাতে এরা রওনা করবে, যাতে সকালে সকালে হেঁটেই, হ্যাঁ, নবগঞ্জ থেকে ঢাকায় পৌঁছানো যায়। এবং অ্যাকর্ডিংলি সেইভাবেই তারপরে তখনই আবার সিদ্ধান্ত হলো যে লেনিন যেহেতু এই এলাকায় মুক্তিযুদ্ধের ছিল, গোটা পিরিয়ড ছিল, এখানে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, লেনিন থেকে যাবে, হ্যাঁ, এগুলোর গুছিয়ে টিছিয়ে দিয়ে তারপরে সে ঢাকায় আসবে। হ্যাঁ, আমরা চললাম। তো সুতরাং যারা আসলো তারা চলে আসলেন। আর এখানে এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা আমি বলি, সেটা হলো 4 তারিখে যখন ডিসেম্বরে 4 তারিখে আমি ছিলাম শ্রীনগরে, যখন ইন্দিরা গান্ধীর বক্তৃতা, মানে রেডিওতে বক্তৃতা শুনছি, আর তারপরে শুনলাম যে যুদ্ধ লেগে গেল। এরপরেই আমার একটা দায়িত্ব ছিল, আমি 5 বা 6 তারিখে ভাবলাম যে ঢাকার সাথে আমি ডিসলিঙ্ক হয়ে যাবো কিনা, হ্যাঁ, কারণ তখন সমানে বোম্বিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঢাকার থেকে আবার একটা মানুষের স্রোত গ্রামের দিকে কিন্তু আসলো, এই মানে কনভেনশনাল ওয়ার শুরু হয়ে যাওয়ার পরে। তো সেই লোকগুলো আমাদেরও লোকজন তারা আসতেছে। আমি তখন ঢাকা গ্রুপের সাথে ডিসলিঙ্ক হয়ে গেছি, কারণ আমাদের সবটাই কিন্তু ওই কোঅর্ডিনেশনের মধ্যে ছিল। আমি ঢাকায় রওনা করলাম, এটা খুবই দুঃসাহসিক কাজ, সকল লোক এদিকে আসছে আর আমি যাচ্ছি ঢাকায়। তো যেখানে যার সাথে রাস্তায় দেখা হচ্ছে সে বলতেছে কোথায় যান, ওখানে পাগল নাকি। এবং তখন দিনরাত 24 ঘন্টা কারফিউ দেওয়া ঢাকা শহর। আমি কলাতিয়াতে আসলাম, কলাতিয়াতে আমাদের কর্মী শহীদ, ওর বাড়িতে রাতের বেলা থাকলাম। এবং রাতের বেলা থাকা যায় না, কারণ ওই যে ট্রেচার বুলেট দেখলাম ঢাকা শহরে, ট্রেচার বুলেট এসে ওই যে টিনের ঘরের মধ্যে পড়তেছে, সারা বোম্বিং হচ্ছে ওইটার মধ্যে।
তা বাঁশ ঝাড়ের মধ্যে একটা ডিচের মধ্যে সারা রাত কাটালাম। তারপরের দিন সকালবেলা আমি আর শহীদ বললাম যে চলো দেখি যে মোহাম্মদপুরের এদিক দিয়ে ওদিক দেওয়া যায় না। বাট এটা কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো অবস্থাই ছিল না যে ঢাকার দিকে আমরা যাব। প্রথমত কারফিউ দেওয়া, ওই কারফিউর মধ্যে যে যার প্রাণ নিয়ে এদিকে আসতেছে। ফলে আমি ব্যাক করলাম উপায়ান্তর না দেখে। তারপর আবার আমি চলে আসলাম আপনার শিবরামপুরে, হ্যাঁ, আমাদের কেন্দ্রে। এবং এদের সাথে তখন ঢাকার সাথে আমার কোনো যোগাযোগ নেই। 16 তারিখের ওই যে মিটিংয়ের কথা বললাম, সেই মিটিংয়ে বসে আমার হলো প্রথম হচ্ছে আমি কত বড় ভীরু এবং কাপুরুষ, ঢাকার সাথে কেন যোগাযোগ নাই, পঙ্কজদার কাছ থেকে গালি শুনলাম আর কি। হ্যাঁ, যে আমরা কি করলাম এখানে বসে, হ্যাঁ, যে আমরা এরকম যোগাযোগ রাখতে পারলাম না। এবং আমার মনে হয়েছে যে ওনারা মুক্তিযুদ্ধের বিজয় করলেন, আর ওই রাতে আমি কাঁদলাম যে সারা মুক্তিযুদ্ধের পিরিয়ডটা আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। আমরা তো দেশের অভ্যন্তরে, হ্যাঁ, ওইখানে তো যাই হোক না কেন যারা ওইখানে ছিলেন তারা কষ্ট করছেন, যুদ্ধ করছেন, সবই করছেন, কিন্তু তাদেরকে কিন্তু রাতে আতঙ্কে থাকতে হয় নাই। আর গোটা পিরিয়ডটা আমাদেরকে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এই গ্রাম থেকে ওই গ্রামে, এমনও জায়গায় হয়েছে যে মানে আমি মানিকগঞ্জে গিয়েছি, থাকতে কোনো জায়গায় দিতে পারতেছে না। তারপরে কী হচ্ছে, গোয়াল ঘরের মধ্যে গিয়ে থাকতে হয়েছে সারা রাত। হ্যাঁ, ওই যে মাচান করা থাকে, ওই গোয়াল ঘরের মধ্যে থাকেন, উপরে মাচান থাকে, ওখানে গিয়ে বসে থাকেন। হ্যাঁ, পায়খানা করা, প্রস্রাব করার কোনো মানে উপায় নাই, এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে ছিল। তো তখন যখন ওইটা মানে এটা জাস্ট এটা অফ দ্য রেকর্ড আমি বলি যে পঙ্কজদা যখন ওইটা বললেন যে আমাদের ইমোশনালি আমাদের সকলকে এমনভাবে টাচ করছে যে এই লোকগুলো বাংলাদেশের পরিস্থিতি জানে না, তারা তখন থেকে এসে মনে করতেছে যে আমরা কেন হলো। পরে উনি অবশ্য সরি করছিলেন যে উনি তো কল্পনাও করতে পারেন না যে ঢাকার অবস্থা এই। হ্যাঁ, তো মোটামুটি এই তো মানে সকলের সাথে হলো। তো আমি আরেকটা কথা একটু বলে শেষ করি আপনাকে, সেটা হলো যে সিরাজুল মনিরের মৃত্যু সংবাদ। এটা তো নভেম্বরের 11 তারিখে বেতিয়ারের ঘটনাটা ঘটছে। আমরা পরে এটা 16-17 তারিখের দিকে আবার ওরা যখন ফিরে আমাদের ওই ইয়েরা শাহেদ আলী চাচা এবং এই সময় এই বাড়িতে মৃত্যু সংবাদ কী করে দেব, এটা আমার জীবনের একটা এমন একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি ছাড়া ওই বাড়িতে গিয়ে অন্য কেউ দেবে এরকমও না। অলরেডি আমরা কায়দা করলাম যে কারোরে না কাউরে দিয়ে একটা খবর পাঠিয়ে দিই। হ্যাঁ, যে তা মানে খালাম্মা ওই পরিবারের সাথে আমার কিন্তু খুবই ভালো সম্পর্ক, এবং তোর ভাই বোন ছোট, সে ছিল পরিবারের তখন সবচেয়ে বড় ছেলে। তারপরেও সাহস করে আমি ঠিক করলাম যে না, তার মাকে ফেস করতে হবে। এই ফেস করাটা আমার জন্য খুব কঠিন ছিল। আমি যখন গেলাম কাজির পাগলা গ্রামে, তার গ্রামের বাড়িতে গিয়ে উঠছে ভাই বোনগুলো। হ্যাঁ, তো ন্যাচারালি ভাই বোন যারা, তারা তো এসে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করছে, হ্যাঁ, মনির ভাইয়ের জন্য। আর খালাম্মা, হ্যাঁ, মানে উনি মনে করেছেন যে আমি মনিরকে পাঠিয়েছি এবং তার একমাত্র বড় সন্তান, হ্যাঁ, তার এই নিহত হওয়ার মূলে আমি, এবং উনি একটা দা নিয়ে আমাকে, হ্যাঁ, কোপাতে আসলেন। কেউ মানে রাখতে পারে না, আমাকে মানে কোনো রকমে দূরে সরিয়ে নিয়ে গেলেন, এবং আমি কোনো জবাবও দিতে পারিনি। আমি এটা বলতে পারি নাই যে মনির ভাই আসলে, সে তো মানে ট্রেনিংও নেয় না, সে জাস্ট বলছে আমি থাকতে পারি না, আমি ওখানে একটু দেখা করে আসি। হ্যাঁ, এবং সে একটা হ্যাঁ, মানে ভাবছে যে তার ছেলেকে ওনার আক্রোশ হচ্ছে যে আমি তো ওই বাড়িতে যেতাম, ওনার ধারণা হলো যে খালাম্মার ধারণা যে মনির আমার জন্য মারা গেছে। এবং বহুদিন মুক্তিযুদ্ধের পরে আমি বহুদিন তার সাথে মায়েদের বাড়িতে এরকম যাতায়াত ভাবনা করতাম, ছিল। কিন্তু খালাম্মা খুব কুল ছিলেন, যদিও ওর বাবা এসবির লোক থাকা সত্ত্বেও সে এবার সান্ত্বনা টান্ডন দিচ্ছেন। হ্যাঁ, এবং গত বছর আমি বহুদিন পরে, মাঝখানে অনেক দিন পরে যাই নাই বিছানায়। এই মানে আমি বলবো যে মুক্তিযুদ্ধের প্রায় 30 বছর পরে ভদ্রমহিলা আমার সাথে স্বাভাবিক কথা বলছেন। মাহবুবজামানের মা যে আমাকে বলছিল, বলছে রাকা বলছে নাকি যে মুক্তিযুদ্ধে যেতে, তাহলে রাকা যদি বলে তেলে যাবো। মানে এইরকম একটা অ্যাপিলিং আর কি, যে কোনো তার থেকে। তো থ্যাংক ইউ, খুব ভালো বললেন দুজনে, খুব ভালো না কিছু কিছু না, বেশ সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, সমস্ত বাংলাদেশ যেভাবে আসলো, 52টা গাড়িতে কিছুক্ষণ পর পরে গাড়ি থামায়, ভেতরে মাটি খনন করে, আবার ওখান থেকে গ্রেনেড বার করে, আবার ওইটাকে ঠিক করে আবার গাড়ি চালু করে, এরকম করতে করতে 7টায় যে গাড়ি রওনা দিয়েছিল সেই গাড়ি যে পৌঁছালো 3:30টায় যশোর মানে টাউন হলের মাঠে। ওখানে প্রথম সভা হলো স্বাধীন। 17 তারিখে প্রথম যে মিছিল, সেই মিছিলটা আমি লিড দিয়েছিলাম সকাল 10টায়।
তখন আমাদের একমাত্র স্লোগান ছিল যে শেখ মুজিবকে মুক্ত করো। ওটাই আর কি তখন বঙ্গবন্ধুর যশোরে যশোরে। দেশের অভ্যন্তরে আপনার এইটার জন্য আমাদের এখানে রিপোর্ট আছে, মানে একটা মোটামুটিভাবে একটা নেটওয়ার্ক কিন্তু আমরা যদি রিয়েলি দীর্ঘমেয়াদী হতো তাহলে পরে ওইটা একটা সাস্টেনেবল নেটওয়ার্ক কিন্তু আমরা এই পুরো অঞ্চল দূরে দাঁড় করিয়েছিলাম। হ্যাঁ, এই ছোট ছোট গ্রুপ করে 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 এবং ওই যে বললাম যে কতগুলো মুক্ত কমিটি, স্কুলিং করা, এবং এইগুলো যে পরে কাজ দিছে ওই অঞ্চল নিয়ে যারাই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে তারা আমাদের সামরিক দিকটা সম্পর্কে খুব একটা জানে না, কিন্তু এই কাজগুলোকে তারা মানে লিখেছে যে আমরা এগুলো করেছি টরেছি। এবং ক্যাপ্টেন হালিম চৌধুরীর সাথে এটা বলা উচিত আমার, যে আমাদের কিন্তু আবার ক্যাপ্টেন হালিম চৌধুরীর সাথে আমাদের যোগাযোগ ছিল, কারণ উনি তো আমাদের এই ইয়ের মধ্যে, এই ডিসিপ্লিনের মধ্যে ছিলেন। ক্যাপ্টেন সাহেব মানে মিড সম্ভবত জুলাই বা অগাস্টের দিকে উনি আগরতলায় যান। আগরতলায় গিয়ে ওখানে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে তার মানে তাদের সাথে কথাবার্তা হয়, এবং এরপরে ওনার সাথে আমি যেটা বলেছি যে কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, ওখানে আনোয়ার চৌধুরী করতেন, আর এখানে আজিজ ভাইকে দিয়ে করেছি। আর আমার সাথে একবারই কেবল মুক্তিযুদ্ধের সময় তার দেখা হয়েছে যখন উনি ফিরলেন। হ্যাঁ, ফেরার পরে তখন আমার সাথে উনি বলে গেলেন, আমার সাথে এক রাত্রে দেখা হলো যে ঠিক আছে এটা কোঅর্ডিনেটেড ওয়েতে করে। কাজেই আমাদের বলা যায় যে একটা ছিল যে ওইখান থেকে ট্রেনিং প্রাপ্ত যেটা আমি বললাম যে মেজর যেটা রিক্রুট করে আমরা পাঠিয়েছি তাদের বড় অংশটা তো শেষের দিকে এসছে। আরেকটা হচ্ছে ক্যাপ্টেন সাহেবের সাথে যারা লোকালি ট্রেনিং নিয়েছে, হ্যাঁ, ছাত্র ইউনিয়নের এই বড় অংশটা, যেটা আপনি নিশ্চয়ই মান্নানের কথা শুনছেন, আরজু এরা যে মানিকগঞ্জের গোবিন্দ আরজু, আমাদের একটা বড় অংশ মানিকগঞ্জে, তারা কিন্তু ওইখানে না গিয়েই হ্যাঁ লোকালি এই ট্রেনিংটা নিয়ে তারা লড়াইটা করেছে। আর আমাদের অনেককেই যখন আমরা পারি নাই নিজেদের মানে ট্রেনিংয়ের প্রবলেম, তখন আমরা পাঠিয়েছি নানানভাবে, যেটা আমি এখানে দেখালাম যে শাহজাহান সিরাজের পরে আমাকে স্লিপ দিয়েছে। আমি বলছি যে যেমনি পারো যাও, মুক্তিযুদ্ধে যাও। তো ওইখানে গিয়ে অনেকেই আপনার এফএফের সাথে বা মুক্তি বাহিনীর সাথে ছাত্রলীগের সাথে যোগাযোগ করে তারা ওদের মধ্যে মিশে গিয়ে পরে এফএফ হয়ে ফিরেছিল। হ্যাঁ, কাজে আমাদের কাজটাকে যদি কেবল ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়নের মধ্যে ওই গেরিলা বাহিনী ধরলে কিন্তু মানে একটু মানে ছোট করা হবে। এই পার্টটা ছিল যে এখানেও আমি এই জন্য আপনাকে আমি দেখে যাম যে আমাদের এখানে আরও কতগুলো চিঠি আছে যে পরে এসে স্বাধীনতার পরে এসেছিলেন ভাই যে আমার কাগজটা দিয়ে গেলাম, মানে ওখানে গিয়ে তারা দেখিয়েছে যে তারা ছাত্রলীগ। হ্যাঁ, নাহলে পরে তো ছাত্র ইউনিয়ন জানলে হয়তো তারা তখন নিত না আর কি। এরকম বহুজন আমাদের হয়েছে। শহীদুল্লাহ এমপি হয়েছে আমাদের কাপাসিয়ার। হ্যাঁ, এই শহীদুল্লাহ ছাত্র ইউনিয়ন করতো, আপনার ছাত্র ইউনিয়নের তো ভাইস প্রেসিডেন্টও ছিল। ও তো আমাদের গেরিলা বাহিনীতে ছিল না। হ্যাঁ, ও ছিল এই হামিদুল্লাহ খানের সাথে, এই যে হ্যাঁ ওর সাথে ছিল, সেখানে ওর যুদ্ধ করেছে। ঢাকা থেকে আমরা কিছু ওষুধপত্র এখান থেকে সংগ্রহ করে নিয়ে এই যে যুদ্ধগুলোর কথা বললাম, এই মুক্তিযুদ্ধের মধ্যে আমরা আপনার খুব রিস্ক নিয়ে আমরা ঔষধ, হ্যাঁ, ব্যান্ডেজ, হ্যাঁ, ঢাকা শহর থেকে, মেডিকেল থেকে, এটা মিটফোর্ড থেকে এই ওষুধগুলো সরকারি ওষুধ সংগ্রহ করে নিয়ে সেটা আবার ব্যবসায়ী সেজে, ওষুধ কোম্পানির ব্যবসায়ী সেজে, হ্যাঁ, আমি কুমোরগঞ্জ বাজারে আমার এই ডিসপেন্সারি আছি, ধরা পড়লে যাতে আবার ওটা বলতে পারি, সেটা ঠিক করে সেই ওষুধ আমরা কিন্তু ওখানে নিয়ে গেছি, যেটা পরে এই যুদ্ধগুলোতে আহতদেরকে আমরা সাপ্লাই করতে পেরেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু স্যার তো জানাবো আমরা একটু ওই ছবি দুটো শট ভালো বলে